they have degraded themselves. তুই এখন আগের মতো কোল্ড ড্রিঙ্কস খাস মানে ওভারঅল ওয়েডিং ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা নিচের দিকে গেছে। শুধু বিশেষ পেছনে গেলে তো মানে সত্যি অনেক কিছু করা যায়। ইন্টারনেটে সবচেয়ে বেশি কি চলে? সবার আগে তো চলে যে মেন্স লাস্ট, ওই সব করতে পারবো না, ওই সব এই জীবনে হবে না। শুরু করছে একটা কথা বলি, মানে সবচেয়ে দামি নেশা হচ্ছে ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি। এর সাথে দৌড়াদৌড়ি করে মাছের বাজার করে আলটিমেটলি সবার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ফিলিংস আছে, আমি বলবো যে শর্টকাট নাও, খুব তাড়াতাড়ি অনেক উপরে উঠবে, অল দ্য বেস্ট, এটাই বলবো। আমাদের যুগে মামনিগ্রাফি হতো, দ্যাট হ্যাজ অ্যানাদার ফর্ম, বাট ডিড শেপ টু দিস নাও ইট ইজ। আই বিলিভ ইন ম্যানিফেস্টেশন। সো আজকে আমি এই ভিডিওটা দিয়ে একটা নতুন সিরিজ শুরু করছি আমার এই চ্যানেলে। যে সিরিজটায় মেইনলি আমি যেটা করব সেটা হচ্ছে আমার প্রিয় যে আর্টিস্টগুলো, যাদের কাজ দেখে আমি প্রতিনিয়ত কিছু শিখি, নতুন কিছু ইন্সপিরেশন পাই, নতুন নতুন কাজ করার, তাদের সাথে একটু বসার, তাদের এক্সপিরিয়েন্সগুলো শোনার, তারা কীভাবে কাজগুলো শুরু করলো, কী চলছে, আর তারা প্রতিনিয়ত কোথা থেকে তাদের ইন্সপিরেশনগুলো খোঁজে, সেইগুলো আমরা জানার চেষ্টা করব। আর আজকে আমার এই সিরিজের প্রথম ভিডিওর প্রথম এপিসোডের আমাদের সাথে রয়েছে অভ্রনীলদা। অভ্রনীলদার ইন্ট্রোডাকশান বোধহয় আমার দেওয়ার খুব একটা দরকার নেই। মানে যারা ফটোগ্রাফি করে বা যারা ফটোগ্রাফি শিখছে, আমার মনে হয় না যে তোমাকে আলাদা করে চেনানোর কোনো দরকার আছে। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ যে তুমি সময় দিলে এতটা। আর আমি এই সিরিজটা অনেক দিন ধরে ভাবছিলাম, আমি তোমাকে আগেও একবার বলেছিলাম, এবার তুমি যে এতটা মানে সময় দিলে সেটার জন্য অনেক থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউর কিছু নেই, তোকে আমার বহুদিন হলো একদম। হ্যাঁ, আর আমি তো জাস্ট বিফোর উই স্টার্ট যে একটা ছোট কুইক কোয়েশ্চেন, এটা মানে কীরকম টাইপের হবে বেসিক্যালি, মানে এটা কি আলাদা অন্যান্য? হ্যাঁ মানে দেখো, বেসিক্যালি আমি যেটা ভাবছি, আমি তো আমি কাল একটু বলছিলাম যে দেখো পডকাস্ট তো সবাই করছে, এবার একটু আলাদাভাবে আমরা সব কিছু করার চেষ্টা করি। আমি যেটা এই সিরিজটায় করার চেষ্টা করছি যে ধরো পডকাস্ট মানে আমরা বেসিক্যালি কী বুঝি, যে আমার একটা স্টুডিও সেট আপ থাকবে, গাদাখানি ক্যামেরা লাইট সেট আপ থাকবে, কাউকে একটা আমি ইনভাইট করব, সে এলো, এসে তারপর সে কথা বলবে, এটা চলবে ব্যাপারটা। এবার আমার মনে হয় যে আমার স্টুডিওতে গিয়ে তোমাকে যদি আমি ডাকি, তুমি কি অতটা কমফোর্টেবল ফিল করবে বা অতটা ওপেন আপ হতে পারবে? সব আর্টিস্টের একটা কমফোর্ট জোন থাকে। আমি এক্স্যাক্টলি সেটাই চেষ্টা করছি, যার যেটা কমফোর্ট জোন, যে যেটা এলিমেন্টে, আমি তার এলিমেন্টে গিয়ে তার প্রসেস, ক্রিয়েটিভ ফ্লো, এটা বোঝার চেষ্টা করি। বেশ 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 বেশ। প্রথম কথা, তুই তো আমার সাথে মানে আমাদের পরিচয় প্রায় অলমোস্ট 7-8 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ, আরামসে অ্যান্ড তুই তো আমার জার্নিটা পুরোটাই প্রায় দেখেইছিস, ঠিক আছে। আর যাই হোক, আমরা এই পডকাস্টের মাধ্যমে আরেকটু দেখবো যে আমরা অ্যাকচুয়ালি যেই জার্নিটা আমার, সেই জার্নিটা কীভাবে নেক্সট জেনারেশনের ফটোগ্রাফারকে ইন্সপায়ার একদম একদম হয় আর কি। মানে দেখো, আমি যেমন সিরিজটা শুরু করব যবে থেকে ভাবছি, আমার খুব ইচ্ছে যে আমি তোমাকে দিয়েই শুরু করব। কারণ প্রতিনিয়ত আমাদের অনেকে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকের কাজ দেখি, অনেকের কাজ দেখে আমরা ইন্সপায়ার হই, কিন্তু আমার জার্নিটা অনেকটা অংশেই তোমাকে দিয়ে শুরু। মানে আমি বহু কিছু শিখেছি, আমার পুরো বেসিক্স তোমার কাছ থেকে শেখা। তো আমি যার জন্য ভাবছিলাম যে তুমি যেমন আমাদের ইন্সপায়ার করেছো, আমরা যেমন কিছু মনে হলেই টুক করে একটা কল করতে পারি, অভ্রনীলদা এটা কী হবে, এটা কেন হচ্ছে না। সবাই হয়তো এই অ্যাক্সেসটা পায় না, বা সবাইকে দেওয়াটাও পসিবল না। তো আমার এই যে পডকাস্টটা আমরা করছি, এটাই কোনো কোয়েশ্চেন নেই আমার কাছে। আমার জাস্ট কয়েকটা বুলেট পয়েন্ট আছে যেগুলো আমি ডিসকাস করতে চাই। তোমার যদি কিছু মনে হয় তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, একদম কমপ্লিটলি একটা ক্যাজুয়াল আড্ডা টাইপের। একদম বাঙালি তো মানে পরিচিত এই জন্য নির্ভেজাল আড্ডা, তো সেটাই করছে তার মধ্যে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, আর কি চাই? আলুর চপ চাই, একদম আলুর চপটা চাই। চলো এরপর বেরোবো আমরা। তুই এখন আগের মতো কোল্ড ড্রিঙ্কস খাস? হ্যাঁ, টুকটাক, না অতটা খাই না এখন, অনেক দাঁতের সমস্যাটা হওয়ার পর থেকে অনেক কম খাই এখন। তাহলে তোমার শুরু থেকে শুরু করি আমরা। তুমি তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তুমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলে। আমি জেঠু একদিন বলছিলাম, আমার মনে আছে। তাহলে তোমার মানে ধরো আমাদের তো হবি তো থাকে, তোমার কি ফটোগ্রাফিটাই শুধু একটা হবি ছিল নাকি আরও কোনো হবি ছিল বা কিছু? বলতে গেলে মানে যখন পড়াশোনাটার সাথে সাথে সব কিছুই মোটামুটি ট্রাই করেছি, তার মধ্যে পেইন্টিংটা অবভিয়াসলি আমার ফার্স্ট চয়েস সবসময়, তো দেখেইছিস। এইটা অনেকে জানে না ইন্টারনেটে, এটা নিয়ে কথা বলবো। বেসিক্যালি এটা আমাকে অনেক হেল্প করেছে। এবার সেটা থেকে যখন আমি ফটোগ্রাফিতে আসি, প্রথমে আমি জানতাম না যে কী রুলস আছে, কী রেগুলেশনস, কী লাইটস, বাট আমি যাই করতাম। তারপরে যখন আমি পরে এক্সপ্লোর করেছি ফটোগ্রাফির এই দিকটা, কম্পোজিশন টেকনিক্স অ্যান্ড অল, সাপোজ এক্সাম্পল, পরে আমি দেখছি না আমার ছবিগুলো অটোমেটিক্যালি লাইজ ইন দ্যাট কম্পোজিশন।
ছবির সময়ও ছবি আঁকার সময়ও কম্পোজিশন ফলো করতে হতো, বাট ভিডিওতে বা ছবিতে একটু অন্যরকম ব্যাপার আছে, বাট সেগুলো আর মোস্ট অফ দেম আর অ্যালাইন্ড। এটা একটা আমাকে হেল্প করেছে, আর লাইটটা বুঝতে তো হেল্প করেইছে, আমার হচ্ছে ফেভারিট। লাইটে তো তুমি ম্যাজিশিয়ান, উইজার্ড অফ লাইট। আচ্ছা তাহলে ধরো মানে আমি যেমন আমার জার্নিতে মনে করি যে আমি ন্যাশনাল বা ডিডি বাংলা কিছু একটা চ্যানেল আসতো, যেখানে আমি প্রথম একটা ছবি দেখেছিলাম রঘু রায়ের বারাণসী সিরিজের। আমার ওই ছবিটা কোথাও গিয়ে না একটা ক্লিক করেছে। আমি কোনোদিন স্ট্রিট তুলিনি, স্ট্রিটের গল্প ধরা আমার ক্ষমতা নেই, কিন্তু আমার কোথাও গিয়ে একটা মনে হয়েছিল যে আচ্ছা একটা মানুষ এই জিনিসটাকে এইভাবে পোর্ট্রে করতে পারে। মানে আমি তার আগে বারাণসী দেখিনি। তোমার কি এরকম কোনো একটা সিগনিফিক্যান্ট মোমেন্ট আছে যার পর তুমি ফটোগ্রাফিটাকে আরও সিরিয়াসভাবে নিলে বা এরকম কিছু? বলতে মানে এটা না একটা জার্নি, কীভাবে যে এত সিরিয়াসলি নিয়ে নিলাম আর কীভাবে জীবনের এরকম একটা অঙ্গ হয়ে উঠলাম, আই সিরিয়াসলি ডিডন্ট নো। আচ্ছা, প্রথম দিকে এরকমটা এটা ছিল হচ্ছে যে আমার কিছু বন্ধু যেমন রেগো ওয়েডিং ফটোগ্রাফি করে, সঞ্জয়, আমরা সবাই একসাথে না মানে ঘুরতাম ছবি তোলার জন্য। দেন সার্টেনলি লাইক মনে হলো যে একটুখানি ওয়েডিং করা যেতে পারে সেখান থেকে, বিকজ গিয়ার্সের তো প্রচুর দাম। একটা অফিসের সাপোর্ট ছিল, বাট সেটা ইটস ফাইন, বাট গিয়ারের জিনিসগুলো আপডেট আনার জন্য ওয়েডিংটাও স্টার্টেড। তারপরে ক্যামেরা নেওয়া, তারপরে হ্যাভ এক্সপ্লোর্ড various things like landscape photography, street photography, fashion photography. Then I found my own style, যেখানে মোস্টলি ইন্সপায়ার্ড বাই আর্ট বা যেই ধরনের কম্পোজিশন থাকে বা লাইটিংস থাকে, তো সেই জিনিসটা অটোমেটিক্যালি হয়ে গেছে। এবার কীভাবে হয়ে যায় এক্স্যাক্টলি ডোন্ট নো, বাট এটা করতে ভাল লাগে। আমি যদি সারাদিন 8 ঘন্টা অফিসও করি, তারপরেও 4 ঘন্টা এখানে বসি, আই ডোন্ট ফিল টায়ার্ড। দ্যাট ইজ দ্য কি ফ্যাক্টর, মানে এটা আমার করতে ভাল লাগে। তো আমি এটাকে চুজ করিনি, রাদার এটা আমাকে চুজ করেছে, আমি বলবো। ঠিক আছে, হ্যাঁ এটাও আমার একটা বড় প্রশ্ন। মানে ধরো আমি তো এখন অ্যাটলিস্ট শুধু এই ব্যাপারটাই করছি, কন্টেন্ট আর্ট যাই হোক যেটাই হোক। তুমি একটা জব করো, তুমি রিসেন্ট বিয়ে করেছো, তো ফ্যামিলি টাইমের একটা ব্যাপার আছে, তারপর তুমি এত পরিমাণে কাজ করো, মানে এরম নয় যে তুমি মাসে একটা শ্যুট করছো। আচ্ছা, এরকম কি করে হ্যান্ডেল করো? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে প্রথমত বিয়ের কথাটা আসে। হ্যাঁ, বউ প্রচণ্ড সাপোর্টিং হওয়াটা জরুরি, ঠিক আছে। আই মিন মানে আদারওয়াইজ লাইক নট পসিবল। সো শি ইজ অলসো এ ওয়ার্কিং পার্সন অ্যান্ড শি সাপোর্টস মি ভেরি ওয়েল। অ্যান্ড দ্বিতীয় কথায় আসি, জব আর এটা কীভাবে আমরা ব্যালেন্স করছি বা আমি ব্যালেন্স করছি রাদার্সে। ব্যাপারটা এটা হয়ে আছে, আমি ওয়ার্ক ফ্রম হোম করি, জবের প্রচুর প্রেশার থাকে অ্যান্ড আই হ্যাভ টু ডেলিভার ইট ভেরি ডেডিকেটলি, সেটা আমি করি। এবং তারপরে যে সময়টা থাকে, সেই সময়টা আমি ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, অ্যাসাইনমেন্টস এগুলোতে দিই। মোস্ট অফ দ্য টাইম ওভারনাইট শ্যুট করি। অ্যান্ড আমার টিম তো আছে, দে আর ভেরি এত বছর একসাথে থাকার ফলে দে আর অলসো ভেরি টেকনিক্যালি স্ট্রং। শিবম, পুচু, ওরা ইজ লাইক প্রচণ্ড মানে টেকনিক্যালিও স্ট্রং, জিনিসপত্রগুলো হ্যান্ডেল করতে পারে। তো আমাকে খুব একটা বেশি কিছু দেখতে হয় না, অনলি ক্রিয়েটিভ পার্টটাকে আমাকে টেক কেয়ার করলেই বাকিটা হয়ে যায়। এইভাবে প্রপার ডিস্ট্রিবিউশন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রায়োরিটাইজেশন, মানে কোনটা প্রায়োরিটি ওই জায়গাটা, সেই জিনিসটাকে ওই পয়েন্টে দাঁড়িয়ে ডেলিভার করা, ঠিক আছে। এই করলেই মাল্টিটাস্কিং করাটা সম্ভব। বিরাট ব্যাপার, মানে আমার ভেবেও ভয় করে যে মানে আমি শুধু এই কন্টেন্টের ব্যাপারটা নিয়ে এত মানে আমি সময় পাই না, এবার তুমি তার সাথে একটা জব করো, মানে হ্যাটস অফ। আমার কোনো আইডিয়া নেই যে কীভাবে করো। আচ্ছা, আমরা যেমন তোমার ফটোগ্রাফি জার্নির শুরুর দিকের কথা বলছিলাম, তোমার শুরুর দিকে কারা ছিল যারা তোমাকে ইন্সপায়ার করতো, মানে যাদের তুমি লুক আপ করতে যে আচ্ছা? বলেছিলাম বেঞ্জামিন ভংনম, এটা তো আমাদের একটা কমন পার্ট। হ্যাঁ, দ্য ওয়ে হি ইউজ টু টেল স্টোরি থ্রু হিজ লেন্সেস, মানে প্রত্যেক জিনিসটা একটা ইন্টেন্ট ক্লিয়ার থাকতে হচ্ছে, এই কাজটা আমি এই জিনিসটা দেখানোর জন্য করছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আমাকে খুব হেল্প করেছে। আর ব্যাপারটা কি, আমি যেহেতু পেন্টিং থেকে এসেছি, আমি অটোমেটিক্যালি একটা নিজের জনারে খুঁজে পেয়েছি এবং সেখানে আই ডোন্ট হ্যাভ মাচ কম্পিটিশন অর সামথিং লাইক আমি কাউকে ফলো করতে হয়নি, মানে আমি পেন্টিংস ফলো করেছি, সেগুলো থেকে ডেভেলপ করা। তোমার কোনো প্রিয় পেইন্টার যাদের পেইন্টিংসও তোমায় হয়তো ইন্সপায়ার করেছে? আছে, লিস্ট ইজ লং। আচ্ছা, ঠিক আছে, নট গোয়িং টু দ্যাট, কেউ চিনবে না, বাট মোস্টলি বলতে গেলে যখন রেনেসা হয়েছিল ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে, সেই সময় বেশ কিছু পেন্টিং স্টাইল বহুত পপুলার হয়। তার মধ্যে যে র্যাম্বিয়েন্ট লাইন, এটা তো সবাই জানি আমরা। আর তাছাড়াও প্রচুর, এবং সেখানে না লাইটের ইউজ, ডেপথ ক্রিয়েশন,
কম্পোজিশনস এগুলোর উপর প্রচুর সেই সময় টিটল পেন্টিং হতো, ঠিক আছে, মানে সেই সময়টা এখন যেমন ফাইন আর্ট জনারাতে মোস্টলি পেন্টিং সেটা এরকম হতো না, রিয়েলিস্টিক হাইপার রিয়েলিস্টিক এগুলোর উপরও লোকজন দিত এবং সাথে একটা স্টোরি থাকতো। লাস্ট সাপার যদি একটা ছবি হিসেবে দেখা যায় তো প্রত্যেকটা ক্যারেক্টার কিভাবে বসে আছে, তার হাত কোন দিকে অ্যাঙ্গেল, এক্সপ্রেশনগুলো এত ডিটেইল এবং দ্যাট টেলস এ স্টোরি। একদম। এবং সেই জিনিসগুলো থেকে স্টাডি করতে করতে না আই থিঙ্ক মানে নিউরাল নেটওয়ার্কটা আমার ট্রেন হয়ে গেছে, মানে দিস ইজ হাউ এআই ওয়ার্ক, মানে তুমি ওভাবেই দেখো দেখি। আর আমার মধ্যে একটা ব্যাপার, আমি যেহেতু টেকি এবং সাথে আর কি আর্টটাও ব্লেন্ড হয়ে যায়। সি আই এম মানে এক্সপোজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রম 2013-14। আচ্ছা, ঠিক আছে। তুমি তো এই জনরাতে মানে তোমার জবটাও এই জনরাতে ছিল আর কি, মানে আমার ব্যাপারটা এখন একটু অন্য জনরাতে গেছে, একটু ম্যানেজমেন্টের দিকে। আচ্ছা, রিয়াজ ইট ওয়াজ লাইক দ্যাট, আমাদের একটা এআই মডেল ট্রেন করতে হতো। তো ইট ওয়াজ অ্যাবাউট কি মানে আমার যেটা মনে হয় এআই মডেল কীভাবে কাজ করে, ওকে ডেটা সেট দিতে হয় এবং ওকে কিছু সিচুয়েশনস দিতে হয়, সেই ডেটা সেটে সেই সিচুয়েশনে ও ট্রেন্ড হয়। দেন আফটার 1 লাখ ডাটা ওয়াজ ফিড টু হিম, একটা যদি সিমিলার সিচুয়েশন অ্যারাইভ করে ও ব্যাক ক্যালকুলেশন করে তার পসিবল সলিউশন কি, প্রোটেক্টিভ মেজার্স কি, সেই প্যাটার্নটা ম্যাচিং করে ও বের করে আনে। যে সেম ওয়ে আওয়ার নিউরাল নেটওয়ার্ক ওয়ার্কস ইন হিউম্যান বডি। যেমন প্রথমে আমি ধর তোর কথাই বলছি, তুই কি আগে মানে দেখেই বুঝতে পারতিস সেখানে শাটার স্পিড অ্যাপারচার কি হবে? নিউরাল নেটওয়ার্ক ট্রেন হয়ে গেছে বিভিন্ন সিচুয়েশন, না ও লাইক তুই বলে এই তো এটা সেটিংসে আছে বলে দিতে পারি। সিমিলার ফ্রেমের ক্ষেত্রেও তো আমি যত প্র্যাকটিসে থাকবো, যদি ইনপুটস নেবো, যে এই সিনেমা থেকে ইনপুট নিলাম, আঁকা থেকে ইনপুট নিলাম, অন্যের ছবি থেকে নিতে আমাদের নিউরাল নেটওয়ার্কটাকে ট্রেন করতে হবে। করতে করতে একটা সময় পরে গিয়ে উইল বি ইন দ্যাট পজিশন কি আমরা একটা ভিশন খুঁজে পেয়েছি। এটা ইজ লাইক দ্য ওয়ে, should be the way. মানে learning is the only key thing. There is no other shortcuts, no other exceptions. Learning process টা থাকতে হবে, মানে শিখতে থাকাটা খুব প্রয়োজন। এআইটা পরে আসছি, এআই নিয়ে আমার কথা বলার আছে, কারণ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, পুরো কন্টেন্ট ক্রিয়েশনে এআই অনেকে ব্লেসিং হিসাবেও দেখছে, অনেকে থ্রেট হিসাবেও দেখছে, তো এটা নিয়ে পরে আসছি। আরেকটা ব্যাপার যেটা তোমার ড্রয়িংয়ের বা পেন্টিংয়ের যে ব্যাপারটা, আমার যেমন খুব মনে হয় ইন্টারনেটে তোমাকে যেমন অনেকে চেনে, অনেকে তোমার কাজ দেখে তোমার ভক্ত, ফ্যান, যাই বলো, তারা অনেকেই হয়তো জানে না যে তুমি কি অসাধারণ ছবি আঁকো। মানে তোমার ওয়ার্ক স্পেসে যেমন একটা বড় ছবি আছে, সেটা আমি একদম মানে ব্ল্যাঙ্ক ক্যানভাস থেকে রিয়েলিটি অবধি আস্তে আস্তে দেখেছি। তোমার কি কোথাও গিয়ে মনে হয় যে তুমি যে লাইটগুলো আঁকো, যে একটা গাছ আছে, গাছের ওখান দিয়ে সানরেটা পড়ছে, তোমার এই যে দেখার যে দৃষ্টিভঙ্গিটা, এটা কি তোমার ছবি আঁকা থেকে যে দেখা শুরু হয়েছে তারপর তুমি এটা রিক্রিয়েট করা শুরু করেছো? একদমই তাই। অ্যাকচুয়ালি আমার জেনারেটা এরকম কি বাস্তব এবং কল্পনার মাঝামাঝি অবস্থান করে। হ্যাঁ, ওই জায়গাটাতে লাইট, তারপরে কম্পোজিশন, এই যে দেখার জিনিসটা অনেকটা ম্যাটার করে যায়। সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, এটা পেন্টিং থেকে তো প্রচুর ইন্সপিরেশন নেওয়া। মানে তোমার যদি তুমি যেমন বললে যে একটা তোমার কাজগুলো একটু ড্রিমি সিকোয়েন্সে থাকে, মানে পুরোপুরি রিয়ালিটি নয়, পুরোপুরি যে ড্রিম সিকোয়েন্স তাও নয়, মাঝামাঝি কোথাও একটা, মানে যে যেভাবে দেখতে চায় একদম একটা টাচ থাকে। তো তোমার যে সিরিজটা আমার মনে পড়ে, মানে আমি যখন ধরো ফটোগ্রাফি সবে শুরু করছি, কিছুদিন হলো বেসিক শিখছি, তখন আমি এক ভদ্রলোককে দেখলাম ফেসবুকে যে সে ছবি দিয়ে গল্প বলে। আর এরে কি করে, মানে ছবি তো একটা হয়, হ্যাঁ একটা ফুল আছে, তুললাম ছবি ঠিক আছে। একটা মানুষ যে মানে অনেকগুলো ছবি নিয়ে একটা পুরো গল্প বলে ফেলছে 4টে বা 5টা 10টা ছবি দিয়ে। হ্যাঁ, সেটা কি, আচ্ছা এটা ভালো লোক, তাহলে দেখবো। হঠাৎ একদিন আমার বাবা একদম টেকি মানুষ নয়, আমি বাবার ফোনে হঠাৎ একদিন কোনো একটা কিছু দেখছিলাম, হয়তো বাবার ফোনে হঠাৎ ওয়ালপেপার যখন দেখতে গেলাম, একটা রাধাকৃষ্ণের ছবি, চেনা লাগছে আশা করি তোমার, একটা জলের পাশে একটা রাধাকৃষ্ণের ছবি, পুরো একটা ড্রিম। মানে আমার মনে হলো না যে ওটা আসল ছবি, ওটা মনে হলো যেন কারো কল্পনাটা দেখতে পাচ্ছি আমি। তোমার রাধাকৃষ্ণের সিরিজটা অসম্ভব ভাইরাল গেছিল, আর ভাইরালটা যেমন এখন আমরা খুব লুজলি হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম। আমার মনে আছে ওটা রিলিজ হওয়ার পর রাত্রিবেলা হঠাৎ করে আমি দেখছি, তখন মনে হয় সবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আছে, সবাই স্ট্যাটাস দিয়ে ফেললো ওই ছবিটা। তারপরে দেখছি রেগুলার লোকজন, একজন বলছে আমি তো এই তো মেট্রোতে যাচ্ছি, পাশের একটা লোক তোমার ছবিটাকে ওয়ালপেপার করেছে। মানে ইট ওয়াজ এ ম্যাসিভ থিং, মানে ইট টাচড কমন পিপল, রিকশাওয়ালা থেকে একদম। আমি সেটাই বলছি, মানে আমার বাবা ধরো ফেসবুক খুব একটা বোঝেও না,
কাউকে কার একদমই কাছ থেকে আনতে ছবি কি, পেয়েছে হ্যাঁ, আমি হ্যাঁ, জানি না, হ্যাঁ। আমি দেখছি এটা তো অপরনীলদার তোলা, আমি তো কালকে সিরিজটা আমি দেখলাম। একটা রিক্সাতে উঠেছি, তার মোবাইলেও রাখা ছিল, আমি ভেরি ভাবছি সারপ্রাইজ। মানে তোমার এই কাজটা আমরা যেমন লুজলি খুব করি যে এই কাজটা পোস্ট করলাম, এটা 1.5 মিলিয়ন গেছে, তার মানে এটা ভাইরাল। তখন এত ইজি ছিল না, ভাইরাল ব্যাপারটা এত কমন ছিল না, কিন্তু তোমার কাজটা ওই যে একটা ফেসবুক বা অনলাইনে একটা গণ্ডি, সেটা ছাপিয়ে বেরিয়ে গেছিল। তোমার মানে এক্সপিরিয়েন্সটা কি, মানে তুমি কি এরকম ভেবেছিলে যে না এটা খুব ভালো হবে বা কিছু? এরকম তো আমি অবশ্যই ভাবি না, আমি এখনো ভাবি না। আমি কোনো কাজ করি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, যতক্ষণ আমি স্যাটিসফাইড না হচ্ছি কাজটা করি আগে, মানে ভালো লাগার কাজ তো বেসিক্যালি। আর এর জন্য জবটা জরুরি, যাতে আমার ভালো লাগাটা কন্টিনিউ না, আদারওয়াইজ আমি প্রচণ্ড কমার্শিয়াল হয়ে যাবো। হ্যাঁ, I don't want to be driven by clients. It should be driven by my thoughts, my art form and all. But now ব্যাপারটা কি, যখন ওরকম হয়েছে, আমি অবভিয়াসলি সব ভেবে কিছু করিনি, কিন্তু ইট ওয়াজ কোয়াইট সারপ্রাইজিং। মানে এত লাইকস, এত ভিউ, পিন্টারেস্টে এখনো রাধা বলে সার্চ করলে হ্যাঁ ওটাই আসে, মানে সবার আগে ওটাই আসে। হ্যাঁ, এবার আসল কথা হয়েছে কি, লোকজন তখন হাইসিঙ্ক লাইটটা বুঝতোই না। আমি বাইরে থেকে কেউ বানিয়েছিলাম, কেউ আসতো না। এইবার তখন আমি ফার্স্ট এইচএসএস লাইটটা ইউজ করেছি, আর ফার্স্ট আমি ওই লেভেলে কালার গ্রেডিংটা, এখানে বোধহয় একটা গোডক্সের মেনশনও আমি করব, মানে গডক্সের মেনশনটা বস করতে হবে। হ্যাঁ, মানে ধরো তোমার কাছে যখন আমরা শিখছি, আমরা অনেকে রয়েছি, মানে অবনীলদার বাড়ি তখন একটা অন্য একটা এপিক জায়গা ছিল। মানে আমরা থাকছি, রাত কখন দিন কখন কেউ হয়তো কাজ করছি, কিছু একটা এক্সপেরিমেন্ট, এই হঠাৎ কিছু মনে হলো আচ্ছা এটা তো এরকম ভাবে করা হয়, বেরিয়ে পড়লাম লাইট ফাইট নিয়ে। তখন যেমন প্রথম AD 200 এলো তোমার কাছে, যে একটা লাইট, প্রথম 400 এসেছিল না 600 এসেছিল, হ্যাঁ মানে একটা লাইট যেটা দিনের বেলা লাইট রিক্রিয়েট করা যায়, মানে সানকে ওভার পাওয়ার করা যাচ্ছে। আমরা পাগলই হয়ে গেছিলাম, আমরা পাগলই হয়ে গেছিলাম যে আচ্ছা এটা কি। তো আমি গোডক্সের মেনশনটা কেন করলাম, যে গোডক্স কিন্তু তোমার জার্নি আমার জার্নিতে একটা বিরাট পার্ট, প্লাস গোডক্স লাইটটাকে সবার জন্য অ্যাফোর্ডেবল করেছে। এই যে এখন কেউ ফটোগ্রাফি শুরু করছে, সেও একটা কোয়ালিটি লাইট নিয়ে ভাবে বা চেষ্টা করে। ওয়েডিং এ ইনোভেশনটা স্টিল গোইং অন, মানে এখনো করে যাচ্ছে, ভালো ভালো লাইট রোজ নতুন কিছু বেরোচ্ছে এদের। মানে আমরা এখন ইউজ করছি গোডক্সের লাইটগুলো, একটু লাইট কি মারাত্মক পাওয়ার, সিরিয়াস, সব মোবাইলে কন্ট্রোল হচ্ছে, আলট্রা। এন্ড এই গডক্সের জার্নিটা কিভাবে শুরু হয় সেটাও কিন্তু অ্যাকচুয়ালি এই রাধাকৃষ্ণের শুট, মানে এই শুটটা আমার লাইফটা চেঞ্জ করছে। আর ব্র্যান্ডসরা জেনে গেছিল, অ্যান্ড হয়েছিল কি কেউ একটা এসেছিল, হ্যাঁ ব্যাপারটা, অ্যান্ড ইটস কমপ্লিটলি আউট অফ দ্য একদম, মানে কেউ, আমি ওই জন্য বলছি না যে তোমার পিক্টোরিয়ালটা, যে এই পিক্টোরিয়াল যে টার্মটা, এটা যেমন এখন আমরা জানি আচ্ছা আছে, আমি ভুল হতে পারি, কিন্তু আমার মনে হয় না তুমি যে সময় সিরিজ করছিলে ইন্ডিয়াতে কেউ করেছে, আমার মনে হয় না, আমি দেখিনি। তুমি বলো গোডক্স। এবার গডক্সের ব্যাপারটা কি, আমি গডক্সের লাইটটা প্রথম লাইটটা কোথা থেকে বাইরে থেকে আনিয়েছিলাম, এইচএসএস সিং সেট আপ দিয়ে করেছিলাম, এরকম কিছু একটা করেছিলাম। এরপরে কি হয়েছে, গডক্সের ওই সময় ইন্ডিয়াতে গীতা ডিস্ট্রিবিউটার নিয়েছে, দে স্টার্টেড এ কম্পিটিশন, বলেছিল যে ফটোগ্রাফি গডক্সের লাইট দিয়ে পোস্ট করা, এরকম পোস্ট করো, আর দেন লাইক যে জিতবে তাকে লাইট দেবে অর্ডার। তো ওইটা আমি অফিসে ছিলাম তখন, আমি দেখলাম একটা দেখে আমি ওদের পাঠিয়েছি, আমাকে রমনজি যে ওনার আর কি, উনি ফোন করেছে, হ্যাঁ ওনার সাথে কথা হচ্ছে, তখন বলছে अभिनील जी आप तो क्या किए हो, कैसे किए हो, क्या लाइट है, आप ये जज कर लो, ठीक है। मैंने आई मीन ही आस्क्ड मी कि you don't need to participate the event, we are giving you the mentorship and ambassador, you are the new ambassador of us and you judge the event. That's how my journey started with the Godox. Then everything, মানে ওদের সাথে বছর মানে তো কম না, 2017 21 22 প্রায় 9 বছর তাহলে পুরো জার্নিতেই ওদের সাথে আমি আছি। তারপরে নিকন এলো, নিকনের সাথে এত বছরের জার্নি, সো ইটস গুড। মানে আমি তবে একটা ঠিক, আমি ভালোবেসে যে কাজটা করি তার জন্য আমাকে কোনো কিছুর জন্য ভাবতে হয় না, সামহাও কিছু না কিছু জোগাড় মানে হয়ে, এই লাইট চাই, লোকেশন চাই, এই যে এত মানুষ ভালোবাসা পেয়েছে, তারা কিন্তু কোনো না কোনোভাবে সেটা পাজলের মতো সেট হয়ে যায়, সেট হয়ে যায় লাস্টে। তো হ্যাঁ, তো এই জায়গাটা মিসিং ছিল, কেউ একটা করে দিল, আই এম ভেরি লাকি, ঠিক আছে এই ব্যাপারে। মানে আমি আমার সারাউন্ডিংয়ে যাদের পেয়েছি, যাকে শিবম, পুচু, মানে তুই, তারপরে জায়ন, তারপরে যারা আছে, ঠিক আছে, জনি, পুরো জার্নিতে যারা, লাড্ডু, মানে শুভম, সবাই এত সুন্দর করে, মানে কেউ হয়তো কাজের সূত্রে আলাদা আলাদা থাকছে, বাট স্টিল মানে
দে আর কানেক্টেড, মানে আমি যখন কোনো কিছু রিকোয়ার্ড হয় দে আর অলওয়েজ উইথ মি। যে ফিলটা, হোমলি ফিলিংসটা, এত বড় টিম এতগুলো লোকের কাছে মানে পৌঁছে, আজকাল তো রিয়েল রিলেশনশিপ সেরকমভাবে গঠন করা যায় না, আমাদের সময় হয়েছে যে এত বড় একটা, আমরা এখানে কতজন মিলে থাকতাম বলো তো, কাজবাজ করতাম, অল আর ডুইং গুড। আমার কাছে স্টুডেন্টও এরকম আছে, আরভি, মানে অনেকেই আছে যাদের সাথে এত ভালো রিলেশন এত বছর ধরে, মানে দে আর লাইক মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। একদম একদম। এই যে সাপোর্টটা আমি পাই, বিশাল হিউজ সাপোর্টটা, তার জন্য কিন্তু আমার কাজটা, লাইফটা অনেক স্মুথ হয়ে যায়। ইট ওয়াজ নট ইউজ টু বি সো স্মুথ আর্লিয়ার, ঠিক আছে, খুব স্বাভাবিক সেটা। এই একটা ব্যাকআপ সিস্টেম আছে, মানে রিয়েলি গ্রেটফুল টু গড অ্যান্ড অল দিস পিপল যারা আমার জার্নিতে আমার সাথে ছিল। না মানে ধরো বলতেই বলে যে মানে ক্রিয়েটিভিটি জিনিসটা, আর্ট জিনিসটা আমরা নিজেরা যতটা ক্রিয়েট করি তার থেকে বেশি আমাদের মধ্যে দিয়ে ফ্লো হয়। তো তুমি হয়তো সেটাই বললে যে মানে ঠিক পিসেসগুলো ঠিক জায়গা মতো পড়ে যায়, যেটা তোমার গল্পটা বলার জন্য প্রয়োজনীয়। রাইট। এবার আমি একটা কথা বলি, ধর না তুই একজন আর্টিস্ট, তোকে আজকে বললো কে ফটোগ্রাফি না করতে, বলে না ফ্লো হয়, এটা একটা নদীর মতো, ধর তোর ফটোগ্রাফিটা বন্ধ করে দাও, ইট উইল অলওয়েজ ফাইন্ড অ্যান অল্টারনেটিভ পাথ টু ফ্লো। সেটা হয়তো পেন্টিং হিসেবে বেরিয়ে আসবে, সেটা অন্য কোনো ফর্ম অফ আর্ট হিসেবে বেরিয়ে আসবে। ইটস এ, ইফ ইউ আর এ ক্রিয়েটিভ পারসন, এটা কেউ আটকাতে পারবে না, এটা হবে আর কি। মানে তোমার গল্প যদি বলার থাকে, মানে তোমার ইন্টেন্ট যদি থাকে, তুমি কোনো একটা মিডিয়াম দিয়ে তো বলবে, দেবেই সেটাই। আচ্ছা ধরো আর্টিস্টিক যে পার্টটা, সেটা তোমার জার্নির একটা বড় অংশ। তোমার জার্নি বা তোমার বিজনেস পার্টটা যদি বলি, তার ওয়েডিং একটা বড় পার্ট। ওয়েডিংটা কি করে শুরু হলো? ওই যে বললাম, প্রথমে বুঝলাম যে এত দাম জিনিসপত্রের, মানে লাখ টাকাতে কিছুই হচ্ছে না। প্রথমে আমি বুঝলাম যে 1 লাখ টাকাটা ম্যাটার করছে না। এইটা এমন একটা হবি, মানে অন সিরিয়াস নোট, যারা নতুন শুরু করছে তারা একটা কথা বলি, মানে সবচেয়ে দামি নেশা হচ্ছে ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি। আই মিন চুটকিবাজি 2-3 লাখ টাকা খরচা হয়েছে, and you will find nothing. So that was the prime reason I started wedding photography. Okay, তো তখন অফিসের সাথে আফটার দ্য অফিস গিয়ে কিছু ক্লায়েন্টস, মানে অফিসেরও প্রচুর ক্লায়েন্টস পেয়েছিলাম, এবং তারা আমাকে ট্রাস্ট করে বিকজ তারা আমি চেনে, কিন্তু ভালো ডেলিভার তো করেছিলাম উইথ দ্য গুড টিম। তারপরে আস্তে আস্তে লাইক ওয়েডিংটার প্রতি একটু ভালোবাসা জন্ম, আমরা 4-5 বছর খুব ওয়েডিং করছি, এখন খুব লিমিটেড করি, 7-8টা হয়তো বছরে করি, বাট প্রাইম করি যেটা আমার করতে ভালো লাগে। এটা আগে আরও অনেক বেশি করতাম। তো এরকম আর কি, যে ওয়েডিংটা শুরু করেছিলাম এই ইন্টেন্ট নিয়ে যে টাকা কামাবো। পরে আসলে যখন যে গেলাম এই মানে প্রফেশনটা, দেখলাম যে এই জিনিসটা না খুবই চ্যালেঞ্জিং, এবং এটা তোমাকে অনেক কিছু করতে হেল্প করবে। যেমন তুমি ইনস্ট্যান্ট ফ্রেম তৈরি করবে, ঠিক আছে, ওয়েডিং খুব শিখতে সাহায্য করে, সো বেস থিং টু লার্ন। লাইট তৈরি করবে, লাইট ফাইন, আর তুমি জানো না যে তুমি মানে কি এক্সপেক্ট করতে পারো, এভরিথিং আনসার। একদম এই জিনিসটাকে যে এত সুন্দরভাবে টেক কেয়ার করা, যেমন লার্নিং প্রসেস, কোনো মোমেন্ট মিস করা যাবে না, এই জিনিসটা কিন্তু একজন ফটোগ্রাফার, একটা সিনেমাটোগ্রাফারের ব্রেনটাকে অনেক ফাস্ট করে। একদম, এই জিনিসটা আমার মনে হয় সবার একবার এক্সপিরিয়েন্স করা উচিত। আচ্ছা তাহলে ধরো যদি এভাবে বলি, মানে খুব ব্লান্টলি পুট, যে তুমি ওয়েডিংটাকে কিভাবে দেখো, এখন আর্ট না বিজনেস? মোস্টলি লাইক যদি আমি 10টা ওয়েডিং ইয়ারে করি, তার মধ্যে 4টে ওয়েডিং আমি বিজনেস দেখবো, বা 5টা ওয়েডিং বিজনেস দেখবো, আর 5টাকে আর্ট হিসেবে দেখবো, যেখানে আমি দেখবো ক্লায়েন্ট দে আর ইন্টেন্ট টু ডু সামথিং নিউ। হ্যাঁ, তারপরে হচ্ছে দে আর লাইক, মানে দে আর লাভলি কাপল, দে হ্যাভ দ্য কেমিস্ট্রি, যেখানে আমি আমার না আমি ক্লায়েন্টের এক্সপেকটেশনটা মানে হ্যাঁ কি চাইছি, আমার একটা ক্লায়েন্ট বলে যে আমাকে একটা 2 দিন ওয়েডিং প্রি ওয়েডিং সব মিলে 10 মিনিটের ভিডিও বানিয়ে দাও, তো আমি তাকে অ্যাপ্রোচটা, আমার সেই ডেডিকেশনটা থাকবে। এবার যদি একটা ক্লায়েন্ট বলে আচ্ছা এটা আর বড় প্যাকেজ, বাট আমার এত রিল চাই যায়, সেখানে আমি মাথায় ঘামাবো না, সেটা এখন বিজনেস। কিন্তু যে বলছে যে তোমার ক্রিয়েটিভ ফ্রিডমটা চাই, ক্রিয়েটিভ ফ্রিডম, অ্যান্ড সে ইজ লাইক বোঝে ব্যাপারটা, মানে হ্যাঁ, মানে মোস্ট অফ মাই ক্লায়েন্ট যাদের সাথে আমার খুব ভালো, তারা সবাই ধর আইটিতে আছে, সাথে আগে ফটোগ্রাফার, সাথে পেইন্টার, মানে আমার আর্টিস্ট জোনারের লোকজনদের সাথে খুব ভালো কানেকশন হয়ে যায়। এবার সেই জায়গাটাতে আমি কাজ করতে স্বাধীনতা পাই, এবং সিনেমার মতো করে ওয়েডিং দেখাতে পারি, সেই জায়গাগুলোতে আমি ওয়েডিংটা করতে ভালোবাসি। বাট যেগুলো আর কি বিজনেস, দ্যাট ইজ বিজনেস, তার ডেলিভারেবলস কী আছে, ক্লিয়ার হচ্ছে কিনা, ম্যানেজার্স আর টেকিং কেয়ার অফ দ্যাট ডে, সেইগুলো মানে যেরকম প্রসেস ফ্লোর মধ্যে দিয়ে যায়, সেটা সেরকম পুরো ম্যানেজমেন্টের একটা পার্ট। আচ্ছা ধরো তুমি যখন ওয়েডিং শুরু করলে, কত মোটামুটি 2015 তখন ওয়েডিং ফটোগ্রাফির কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে যে ল্যান্ডস্কেপটা ছিল আর এখন যেটা আছে, তুমি
কিভাবে দেখো বা কি চেঞ্জেস তুমি লক্ষ্য করেছো পুরো ব্যাপারটা? চেঞ্জেস দেখো, সত্যি কথা বলতে গেলে like technical things I am not considering here. I mean, as a artist, as a photographer, as a whole, the community, how they are progressing, সেই ব্যাপারে আমি কথা বলছি। অবভিয়াসলি টেকনিক্যালি এখন ব্যাপারটা অনেকটাই মিররলেস আসলে ইজি হয়েছে, সিনেম্যাটিক ভিডিওস এসছে, এইগুলো তো হয়েছে, এটা ওভারঅল একটা গ্লোবালি হ্যাঁ, এটা গ্লোবালি নতুন করে কিছু বলা, কিন্তু সব জায়গায় ফটোগ্রাফাররা, ধরো আমি যখন স্টার্ট করেছিলাম, স্টার্টিং প্যাকেজ ধরো আমার প্রথম থেকে ওয়েডিং 80-90,000 আমরা করতাম 2014-15। এখন দেখছি লোকজন স্টার্টিংয়ে আরো কম প্যাকেজে কাজ করছে। আই মিন দে হ্যাভ ডিগ্রেডেড দেয়ার সেলফ। পৃথিবীর সবকিছুর দাম বাড়ছে, এটা না একটা ভালো 750 ক্যামেরা 1,10,000 টাকা পাই, সবাইকে কিনিয়েছিলাম আমার মনে হয়, দ্যাট ওয়াজ দ্য বেস্ট ক্যামেরা আই হ্যাভ। আমিও আমার কাছে, মানে তোমার কাছে দেখে আমি পাগল, এইটা বেস্ট ক্যামেরা হয় না, সিরিয়াস। হ্যাঁ, এবার 1,10,000 টাকা, একটা 85, একটা 35 এরকম নিয়ে 150-এ চলে আসে। এখন ভাই একটা বডি 150-এ ভালো আসে না, ভালো বডি নিতে গেলে সেখানে লোকজন মুড়ির মতো বিক্রি মানে করছে, মানে কমিয়ে যাচ্ছে প্যাকেজ। যদিও আমরা একটা খুবই ভালো প্যাকেজ ছাড়া কাজ করি না, বাট মানে ওভারঅল ওয়েডিং ইন্ডাস্ট্রি সেটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা নিচের দিকে গেছে, এইটা কিন্তু স্বীকার করতেই হবে। এবং সবচেয়ে বাজে ব্যাপার কি, এখন দিনে দিনে স্টোরেজ জিনিসটা আর একটা প্রবলেম হয়ে যাচ্ছে, ক্লাউডে যাচ্ছে এবং এটা বহুত কস্টলি হয়ে যাচ্ছে। বুঝতেই পারছে না যে এই জিনিসটা যদি ওরা কমাতে থাকে, এক সময় কি তারা তো লাভ রাখতেই পারবে না, দে উইল বি ইন এ বিগ ট্রাবল। মানে আমার মনে হয় যে দেয়ার শুড বি এ সেগ্রিগেশন আছে, এই টাইপ অফ কাজ করো 90,000, এই টাইপ অফ কাজ করো 1,50,000, এরকম করো 2 লাখ, মানে 90,000 এর দিস সাইড অফ ফটোগ্রাফার্স, এইরকমভাবে যেরকম বিজনেস প্রসেস ওয়ার্ক করে ওইভাবে করতে হবে। এইরকম এর সাথে দৌড়াদৌড়ি করে মাছের বাজার করে আলটিমেটলি সবার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, মানে অ্যাজ এ হোল কমিউনিটিটার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। মানে তাহলে ওভারঅল তুমি বলতে চাইছো যে ওয়েডিং ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিটা ওভারঅল ডিগ্রেড হয়েছে খানিকটা, মানে ওয়েস্ট বেঙ্গল কপিং, অ্যাট লিস্ট ইন্ডিয়াতে না হোক, ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ডস্কেপটা বোধহয় একটু ওরকমই ব্যাপারটা। আমি জানো তো আমার যেটা পার্সোনালি মনে হয়, মানে আমি আমার টিমে যারা রয়েছে ওদেরকেও আমি সবসময় বলি যে আমরা যখন কাজ শুরু করেছিলাম, অবশ্যই আমি যখন 5200 নিকন 5200 আমার প্রথম ক্যামেরা ছিল, আমি 750 দেখছি যে আমার 3300, আমি ওকে আগের দিনই দেবাশিসকে আগের দিনই আমার গুগল ফটোস থেকে দেখাচ্ছিল অনেক পুরোনো ছবি, তোমার কাছে একটা 850 ছিল, আমি সেটা ছবি তুলেছিলাম, মানে ওটা একটা ড্রিম ক্যামেরা ছিল, টাকা আমারও দরকার ছিল তখন, কিন্তু আমরা না অনেকটা সময় দিয়েছি যে শেখার অবনীলা এটা কি করে হয়, ভীষণ দামি কথা বলেছিস। এখন না লোকজন না শিখতে চায়, কপি করছে। এখন লোকজন চায় কি বলতো, ক্যামেরা কিনবো, কপি করবো, কালকে অবনীলার কাছে একবার জিজ্ঞেস করবো ওয়েডিংয়ে ডেট দেবে, শ্যুট দেবে, ফ্রিল্যান্সে কত টাকা দেবে, আমি পরশুদিন শ্যুটে যাব, কিছু একটা ছবি তুলে দেবো, তারপর দিন আমি পেমেন্ট পাবো। এই ফটোগ্রাফার অ্যাকচুয়ালি না লোকজন জিনিসটাকে ভালোবেসে আর আসছে না। এই দেখ, এটা খুব একটা বৃহত্তর ব্যাপার আছে। হ্যাঁ, আমি দেখ গত 10 বছর বা 12 বছর মানে এই ল্যান্ডস্কেপটা, যে ল্যান্ডস্কেপটার কথা বলছি আমরা, এই টাইম লাইনটার কথা বলছি, সেই টাইম লাইনে না হয়েছে কোনো ভালো কাজ, মানে আই মিন অন্য ধর কোনো একটা বড় কোম্পানি নেই, লোকজনের আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে, কিছু পারছে না, এরা বাবার কাছ থেকে টাকা নিয়ে ফটোগ্রাফি করতে চলে এসে দেখছি এখানে কাঁচা টাকা, এইসব করতে করতে মানে পিপল ডোন্ট হ্যাভ আদার থিংস টু ডু। তুই ব্যাঙ্গালোরে যা, হায়দ্রাবাদে যা, সেখানে লিমিটেড লোকজন করছে, যারা ভালোবাসছে তারাই আসছে। এখানে কি মুড়ির মতো আর কপি হয়ে যাচ্ছে, এই এআই চলে এসছে, ছবিটা তো আজকাল কোনো ম্যাটারের মধ্যেই পড়ছে না, মানে ইট ইজ লাইক মানে করে দেওয়ার জন্য করে দিচ্ছে। এটার জন্য কিন্তু শুধু যে মানুষজন দায়ী তা নয়, মানে সমগ্র আর্থসামাজিক পরিস্থিতি, সিচুয়েশনটা প্রচন্ড ডিগ্রেড হয়ে গেছিল, মানে একটা জায়গায় দাঁড়িয়েছিল যে লোকজনের কিছু করার নেই, কি করবে, মেকআপ আর্টিস্ট হয়ে যাচ্ছে, ফটোগ্রাফার হয়ে যাচ্ছে, ডেলিভারি দিচ্ছে, সবাই সবকিছু করছে, মানে এখন ফটোগ্রাফাররাও ডেলিভারি দিচ্ছে, এই মানে এখন যেমন ধরো এই পডকাস্ট নিয়েই বলি, পডকাস্ট যেমন প্রত্যেকবার একবারই পরপরই হয়তো পডকাস্ট সবাই শুট করছে, ফটোগ্রাফারও তেমন, মানে তুমি আগে যখন তোমার ফটোগ্রাফি শুরু করেছিলে তখন হয়তো তোমাকে বোঝাতে হতো আচ্ছা যে মানে ছবি তুলে টাকা ইনকাম করা যায়, আর এখন তোমার পাশের বাড়ি হয়তো ফটোগ্রাফি করে কেউ, মানে এরকম একটা ব্যাপার। আমাদের এই পাড়াটা সবাই ফটোগ্রাফার, মানে ইটস লাইক বুঝতেই পারছিস এই পাড়াতে যত ওয়েডিং এই দোষটা খানিকটা তোমার উপরেও যায়, আমার উপরেই যায়, মানে এখানে মিনিমাম তুই আশেপাশের
100 স্কোয়ার মিটারের মধ্যে, নট কিলোমিটার, 100 স্কোয়ার মিটারের মধ্যে উইল ফাইন্ড অ্যারাউন্ড 25 ফটোগ্রাফার্স। ঠিক আছে, এখানে সব বিভিন্ন টিমে ফ্রিল্যান্সিং করে, নিজস্ব টিম আছে, এই আছে, সব মানে এখানে যত আছে সবাইকে ফটোগ্রাফার বানিয়ে দিয়েছো তুমি। এই নিয়ে আমার একটা ব্যাপার আছে। ইভেন বিআরটিতেও ইফ ইউ নো প্রচুর ফটোগ্রাফার্স আছে, মানে মেনলি খলিশাগড়া এই অঞ্চলটা আমি বিলং করি। দ্যাটস দ্য থিং। গুগল ম্যাপে দেখলেও বুঝতে পারবি ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে, প্রচুর কোম্পানির নাম ফাম দেখতে, যাই হোক এই একটা জিনিস আছে, এটা বলবো। বাট হ্যাঁ, মানে প্রচুর লোকজন হয়েছে, কিন্তু আমি যেটা পার্সোনালি মনে করি না যে যদি ভালোবেসে করো তাহলেই করো, আর না হলে ফালতু ফালতু জোর করে করার জন্য অনেক বেটার কাজ আছে। হ্যাঁ, মানে আমারও তাই মনে হয় যে এটা একটা ফর্ম অফ আর্ট। আমার মনে হয় না এখানে পয়সা কামাতে অবশ্যই টাকা আছে, মানে নো ডাউট টাকা আছে, নো ডাউট টাকা কামানোর জন্যও করা। কারণ মানে আগেকার দিনে আমরা বহু আর্টিস্টদের আমরা পার্সোনালি চিনি, মানে পড়েছি যাদের সম্পর্কে, যে তারা খুব ভালো কাজ, ভ্যান গঘ খুব ভালো কাজ করেছে তার সময়কালে, কিন্তু সে মানে খুবই মিজারেবল একটা লাইফ লিড করেছে শুধুমাত্র পয়সার জন্য। তার আঁকা ছবিগুলো কিন্তু একটা কেস আছে, ওনার ওয়াইফ একটা, ইফ আই এম নট রং, ওনার ওয়াইফ কিন্তু মানে ইয়ে ছিল, একটা রানী ছিল, বা মানে আই মিন ইউজ টু বি ভেরি রিচ। ঠিক আছে, ওর লাইফটা যে পুরো কন্ট্রোলে, মানে উনি ছিলেন বলে, এই মহিলাটা ছিলেন বলে ওনার লাইফটা বেঁচে ছিল, মানে যেরকম স্টাইলের লাইফ করতেন সেটা খুব কঠিন হয়ে যেত। মানে লাস্ট জীবনে ওকে একটা ঘরে আটকে রাখা, একটা ঘরে, ওই যে একটা ল্যান্ডস্কেপ খুব বিখ্যাত আছে, আমি ছবিটার নাম ভুলে গেছি, ওই জানলা দিয়ে দেখে যে ছবিটা এঁকেছিল। মানে আমার যেমন মনে হয় আমরা যে আর্টিস্ট বা যে পেইন্টার যাদের দেখে আমরা ইন্সপায়ার হই, পিকাসো বাদে কেউ নিজের আর্ট থেকে পয়সা কামিয়ে খুব ভালো লাইফ লিড করেছে বোধহয় জানা নেই। মানে আমাদের বাংলাতেও জানা নেই, না হলেও জীবদ্দশার পরে বহুত জীবনে করেছে। হ্যাঁ, মানে ওরকম ব্যাপার। পিকাসোই বোধহয় একমাত্র যে তার জীবন দশা একটা রাজার মতো ছিল, শুধু তার আর্টের লাইফস্টাইলটা এরকম ছিল। হ্যাঁ, ভিঞ্চি তো একটা ব্যাপার ছিল। পিকাসো ইজ লাইক, আমি এখন বলছি না, এই পার্টগুলো কেটে দিচ্ছি, মানে ইজ লাইক এ কাইন্ড অফ হিউম্যানাইজার, মানে ও কারোর সাথে জানি যে ওর লাইফে কে কোথা থেকে বেরোলো ইয়েটা, পিকাসোর যে পুরো ওয়েব সিরিজটা আমার কাছে হার্ড ড্রাইভে সেভ করা আছে, জানো, নেটজিও থেকে। আচ্ছা, নেটজিওর জিনিয়াস বলে একটা করতো ওরা, প্রত্যেকটা একটা আর্টিস্ট করে নিত, তার উপরে একটা সিরিজ বানাতো, কি অসাধারণভাবে দেখিয়েছে। এটুকু আমি বলতে পারি যে পিকাসোর আরেকটা সেকেন্ড কপি কেউ নেই। ভিঞ্চিটা আমি দেখিনি, জানো তো, আমার খুব দেখার ইচ্ছে আছে। ভিঞ্চি খুব ফ্যাসিনেটিং। হ্যাঁ, মানে ও সবকে ইজ লাইক আমার মানে হেলিকপ্টারের ডিজাইন বানিয়েছে, ছবি এঁকেছে, সায়েন্সটাকে ব্লেন্ড করেছে, যা পেরেছে করেছে। নট অনলি লাইক সায়েন্সের একটা পার্ট, বায়োলজি থেকে ফিজিক্স থেকে এভরিথিং, হিউম্যান অ্যানাটমির প্রথম ম্যাপ ওর আঁকা, জাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার, প্যাটার্ন রিকগনিশনে মানে পারফেক্ট। ভাই কি আমাদের গুগল ম্যাপসে যে এখন 3D ম্যাপটা, সেটা ওর বানানো, মানে ওর স্ট্রাকচারিংটা কি একটা ব্যাপার। আচ্ছা, ধরো আরেকটা প্রশ্ন, এই যে আমরা আর্ট নিয়ে কথা বলছি, আর্টিস্ট নিয়ে কথা বলছি, তোমায় যদি এক কথায় জিজ্ঞাসা করা হয় যে তোমার জন্য আর্ট কি? আমার কাছে আর্ট হচ্ছে একটা রিলিফ, মানে এক কথায় বলতে গেলে রিলিফ। ঠিক আছে, যেখানে আমি যে মানুষ সেটা ভাবতে শেখায়, মানে আই এম ডিফারেন্ট ফ্রম আদার স্পিসিস, সেই জিনিসটা আমাকে ভাবতে শেখায়, সেটাই হচ্ছে আর্ট, মানে এক কথায় বলতে গেলে। আচ্ছা, মানে ইটস লাইক কি বলবো, মানে ধর তুই বা সামওয়ান, একটা সাধারণ মানুষ ভগবানের কাছে পুজো দিচ্ছে, পুজো দেওয়ার মাধ্যমে সে নিজেকে সমর্পণ করছে এবং ওনার আরাধনা করছে, ওনাকে মানে বিশ্বাসটা ওনার প্রতি দেখাচ্ছে। হ্যাঁ, সিমিলার ওয়ে আমাকে যদি বলে আমি ভগবানের কাছে, আমি একদিন ভগবানের পোর্ট্রেট তৈরি করছি, মানে আমি মা দুর্গার ওনার একটা কনসেপ্ট শ্যুট করছি, তাতে যে পরিমাণ মাথা কাটাচ্ছি, শ্রম দিচ্ছি, এফোর্ট দিচ্ছি, এবং যে আমার ভেতরের পিওরিটিটা থাকছে জড়িয়ে ওটার মধ্যে, সেটাই আমার কাছে ওনার পুজো। এটা তোমার একটা ফর্ম অফ ডিভোশন, এটাই হচ্ছে আর্ট আমার কাছে। সুন্দর, হ্যাঁ সুন্দর। আচ্ছা, ধরো তুমি যেমন বললে যে কোনো একটা কনসেপচুয়াল শ্যুট, তুমি যেমন রাধাকৃষ্ণের উপর শ্যুট করেছো, তুমি শিবায় একটা শ্যুট করেছো, মানে আমি ফরচুনেট এনাফ যে আমি শিবায়ের একটা পার্ট ছিলাম। মানে তোমার এই পিক্টোরিয়াল জার্নিটা, এটা কোত্থেকে মাথায় এলো যে আচ্ছা একটা ছবির পর আরেকটা ছবি দিয়ে আমি মুভমেন্ট না দেখিয়ে গল্প বলতে পারি, মানে এই কনসেপ্টটা কোত্থেকে এলো তোমার?
দেখ বেসিক্যালি ইটস কাইন্ড অফ লিমিটেশন, মানে আমি যদি ওটা ভিডিওতে করতে যেতাম, আমাকে যেই পরিমাণ সেট আপ বা যেই পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে সেটা পসিবল না। আই থট কি আই ফাউন্ড এ অল্টারনেটিভ ওয়ে যেখানে আমি সেম জিনিসটা করতে পারছি, বাট এক্স্যাক্ট মোমেন্টটাকে ফ্রিজ করে, মানে স্ট্যাটিক ফ্রেম দিয়ে আমি সেই ইমোশনটা হয়তো এক্স্যাক্টলি ভিডিওর মতো না, বাট কাছাকাছি কিছু একটা করতে পারি, সেটারও কিন্তু একটা নিজস্ব ইমোশন আছে। একদম একদম অবশ্যই। তো ওটা একটা লিমিটেশন থেকেই আমি ভাবলাম যে লেটস ফাইন্ড, বললাম না একটা নদী ঠিক ওয়ে খুঁজে বের করে। তো আই ফাউন্ড মাই ওন ওয়ে। আচ্ছা ভিডিও হচ্ছে না তো কি হয়েছে, লেটস ডু ইট ইন দ্যাট ওয়ে। এটাও একটা উপায় হতে পারে কি গল্প বলার অ্যান্ড মানুষের কাছে পৌঁছানোর, অবভিয়াসলি এই আর কি। বেশ, মানে তখনকার সময় দাঁড়িয়ে বিষয়টা নতুন ছিল। মানে আমি অ্যাটলিস্ট দেখিনি আর কাউকে করতে, আমি যার জন্য পিক্টোরিয়ালটা এতবার করে মেনশন করছি। মানে তুমি যেমন প্রচুর সিরিজ বানিয়েছো, মানে শুধু এরকম নয় যে তুমি আমাদের রাধাকৃষ্ণ, শিবায় এইগুলো নিয়ে সিরিজ করেছো, তুমি অনেক হিউম্যান ইমোশন বা হিউম্যান টপিক সেগুলো নিয়ে করেছো। মানে আমি যেমন রিসেন্ট ফিরছিলাম, আমি আমাদের কলকাতা এয়ারপোর্টে দেখলাম যে ইয়েটা বানানো রয়েছে তোমার সিরিজের পর। মানে এটা একটা অন্য লেভেলের অ্যাচিভমেন্ট। তো তুমি এই ব্যাপারটা নিয়ে কিছু বলো, যে মানে তুমি কিভাবে থট প্রসেসগুলো একার করো, যে তুমি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে চাও। মানে আমাদের ক্রিয়েটিভ মাইন্ডটা একটা খুব মেসি। যেমন প্রত্যেকবার পুজোয় আমি চেষ্টা করি একটা নতুন কিছু করার, এবং সেটা আমি প্রথমত মানে খুব একটা কপি করতে এইসব পছন্দ করি না, বাট লাইক নতুন কিছু করার চেষ্টা করি। এর জন্য এই ইন্সপিরেশনগুলো ধর সিনেমা থেকে আসতে পারে, এই ইন্সপিরেশনগুলো গল্পের বই থেকে আসতে পারে, মানে এনি ফর্ম অফ আদার ফর্ম অফ আর্ট এর পেছনে দায়ী। সেখান থেকে হয়তো কখনো একটা সিনেমা দেখেছিলাম এরকম শহরীপুর ওপরে একটা ভিডিও বানিয়েছে, দেখলাম কিছু একটা মাথায় চলে আসলো, এরকম তো অসুর হিসাবে তাদের দেখানো যায়। তো ইটস লাইক হয়ে যায়। তারপরে যেটা তুই বলছিলি, যেটা প্রচুর কপি হয়েছে, মানে প্রায় 200টা মা দুর্গার মূর্তি তৈরি হয়েছিল আলাদা আলাদা জায়গায়। তো সেই যেটা হয়েছে, তো ওটা কি মানুষের লাইফ সাইকেলে দেবী দুর্গার অবস্থান, উনিই সব কন্ট্রোল করছে। আমরা বলি না যে সব কিছুর উপর দিয়ে, সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ করা, এইভাবেই আমি জিনিসগুলোকে ভাবি আর কি। জিনিস তোমার কেমন লাগে তুমি যখন কলকাতা এয়ারপোর্টে যাও, তুমি নিজের একটা কাজ দেখতে পাও যেটা ওই স্কেলে রয়েছে? এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একদিন প্রথমে একদিন দুদিন ভালো লাগছিল, তারপরে রোজ রোজ দেখার পরে এখন আর দেখতে চাই। মানে আমি তাই ভাবছিলাম, মানে আমি যেমন কালকে আমার শালে যাচ্ছিল, ডেনমার্ক যাচ্ছে, তখন ওখান থেকে ট্রাভেল করছে ও আর কি, আমাকে পাঠালো ছবিটা, আবার আমিও দেখলাম, দাদা আমি ঠিক আছে দেখেছিস, ভালো লেগেছে, এই আর কি। মানে তখন আবার রিকল হয়ে যায়, এটা আবার একটা সুন্দর একটা ইয়ে না। তুমি একটা বলছিলে বোধহয় জগন্নাথের কিছু একটা ছবি। ও জগন্নাথের আমি একটা ওই গল্পটা বল। তখন এই কনসেপ্টটা আসেনি, চোখের ওপর আর্টিফিশিয়াল চোখে ওরকম কনসেপ্ট দিয়ে আমি ম্যাডি আমরা করেছিলাম এই শ্যুটটা, অ্যান্ড ওটা এত ভাইরাল হলো। তারপরে আমি একবার পুরীতে গেলাম, দেখলাম ওই ছবিটাকে প্রিন্ট করে ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি। তোমার তোলা জগন্নাথের ছবি জগন্নাথের জায়গায় পৌঁছে গেছে আমাকে, দেখেছেন আর কি উনি। তো কদিন পরেই রথযাত্রা আছে, তাহলে ভাবো, এটা একটা আমার জীবনে বড় পাওনা। মানে বেসিক্যালি আমি কিন্তু মানে অন্ধবিশ্বাসী না, কিন্তু আমি বিশ্বাসী। আমি এই সুপার ন্যাচারাল পরে ভীষণভাবে বিশ্বাসী। আমি বিশ্বাস করি যে কিছু একটা ড্রাইভিং ফোর্স আমাদেরকে। তাহলে আমি জিজ্ঞেস করি তোমার এই ব্যাপারটা নিয়ে, যে তুমি তাহলে স্পিরিচুয়াল, কিন্তু তুমি অন্ধবিশ্বাসী নাও, যে আজকে না খেয়ে থেকে রাতে গিয়ে পুজো দিতে হবে, এই ব্যাপারটাই তুমি খুব একটা বিশ্বাসী নয়। আমি খুব না মানে যুক্তি দিয়ে বুঝি, আর আমি সব জিনিসই লাইফে করি খুব কোশ্চেন করে। মানে সবাই যদি এই পথে যায়, আমি অল্টারনেটিভ পথে চুজ করবো। এটা আমার ওয়ে, মানে থিঙ্কিং এর ওয়ে। এটা আমার অফিসের অ্যাপ্রোচ হোক, আমার লাইফের অ্যাপ্রোচ হোক, অলওয়েজ আমার লাইফের অ্যাপ্রোচই এটা। আমি কোশ্চেন করে আমি এগোবো, যে এটা কেন আমার করতে অসুবিধা নেই, ক্লিয়ার করে আমি এগোবো। এবং ইজ দেয়ার এনি অল্টারনেটিভ ওয়ে যেটা এটা বেটার ওয়েতে করা যেতে পারে? এবার ধরে নিয়ে আমি সেটা এক্সাম্পল, যে না খেয়ে থাকাটা, ঠিক আছে। আমি ইনিশিয়ালি আমার কাছে আই থট মানে ধর্ম মানে হচ্ছে একটা সংবিধান, মানুষকে একটা সঠিক জীবন, সঠিক বাঁচার পথ দেখানো, ঠিক আছে। আমি খুবই গর্বিত যে আমি এমন এক ধর্মাবলম্বী যেখানে বারবার সংস্কারকরা এসছে, এবং তারা যুগের পরিপ্রেক্ষিতে নতুনভাবে জীবনধারা কীভাবে পরিবর্তিত হতে পারে সেই পথটা দেখিয়েছে, রাইট। সেই জন্য আমরা একটা সুন্দর লাইফ লিড করেছি। বাট অনেক ধর্মই আছে যেখানে পরিবর্তকরা আসেননি, এবং তারা মানে
কি বলবো মানে বিজ্ঞানটাকে হয়তো ঢুকতে একটা দেয়নি। হ্যাঁ মানে হয়তো একটা আটকে দিয়েছে। অন্ধবিশ্বাসের জায়গাতেই জায়গায় আটকে চলে আছে। তো সেই জিনিসটার মধ্যে না পার্থক্যটা মানে ধর্ম এবং অন্ধবিশ্বাসের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, সেই জিনিসটাকে ডিফাইন করাটা জরুরি। আমি যদি দেবী দুর্গার ওনার জন্য যদি আমি উপোস রাখি, অবভিয়াসলি আমি উপোস রাখলাম, ইন্ডিয়া একটা নিজের বডির একটা সার্কেল কমপ্লিট হচ্ছে হলো। এবার আমার শরীর খারাপ, আমি সেই দিন আবার উপোস করব না, কারণ হচ্ছে একজন মা কখনোই চাইবেন না যে তার সন্তান তার শরীর খারাপ নিয়ে সেদিনকে ওই দিনেই উপোস করার দিন নির্ধারণ করা হয়েছে বলে ওই দিনই উপোস করুক, এটা ইজ নট রাইট, উনি চাইবেন না। তো আমি আমার থট প্রসেসটা এরকম, যা হবে আমাকে আই হ্যাভ টু প্রথমে আমাকে বিশ্বাস হতে হবে যে এটা আমি করছি এটা ঠিক, মানে আদারওয়াইজ মানে কেউ বলছে আমি করে ফেললাম সেরকম আমার যুক্তি তর্ক এবং অ্যানালাইসিস না করে আমি কিছু করি না, মানে এটা হচ্ছে ব্যাপারটা। এটা একটা ভালো ব্যাপার। হ্যাঁ। আচ্ছা ধরো মানে আর্টিস্টদের মধ্যে এরকম একটা ব্যাপার থেকেই যায় যেটা সুপার ন্যাচারালের প্রতি একটা আকর্ষণ, মানে আমি যেন খেয়াল করি। তোমার তাহলে সেই ব্যাপারটার প্রতি কি মনে হয় যে মানে কিভাবে তুমি পোর্ট্রে করো বিষয়টা কাজের মধ্যে, বা তুমি কি শুধু গল্পটাই বলো, নাকি তুমি মানে ধরো যখন মা দুর্গার কোনো ছবি তুমি কনসেপচুয়ালাইজ করছো, তুমি কি মা দুর্গার যে আমাদের বিবরণ যেটা আমাদের বিভিন্ন পুঁথিতে রয়েছে, তুমি কি সেইটা দেখানোর চেষ্টা করছো, নাকি মা দুর্গা বলতে তুমি যে অস্তিত্বটাই বিশ্বাস করো বা তুমি যে ভাবনাটা ভাবো তুমি সেটা তোলার চেষ্টা করছো? আমি এই বিষয়টা কথা বলি। আমি একটা সিরিজ বানিয়েছিলাম, একটা ভিডিও শ্যুট করেছিলাম দাগ বলে, অঙ্কিতা, হ্যাঁ হ্যাঁ উনি অ্যাক্ট্রেস আর কি, ওকে নিয়ে বানিয়েছিলাম একটা। ওখানে মুখের মধ্যে সেতি অ্যান্ড ছিলাম দেবীর, এবং পেছনে অনেক মা দুর্গার মুখ ছিল। তো এই সিরিজটাই যদি এক্সাম্পল হিসেবে নিই, এখানে আর কি মানে আমি মাকে কল্পনা করছি বিভিন্ন রূপে, এবং আমার রেগুলার জীবনে মানে আমার মা, আমার ওয়াইফ, এনারা আমার লাইফে, আমার ঠাকুমা, এই তিনজন মহিলা আমার লাইফে ভীষণ ইম্পর্টেন্ট। আমার ঠাকুমা, আমার মা এবং আমার ওয়াইফ, এবং ঠাকুমা নেই, এরা না থাকলে আমার এক্সিস্টেন্স জিরো। আমার দেবীর কল্পনায় এনারা আছে, ঠিক আছে। এবার যখন আমি একটা গল্প বানাচ্ছি, তাতে যদি আমি একটা সামাজিক মেসেজ দিতে চাইছি, সেখানে এই সাধারণ মানুষগুলোকে কিভাবে অবনমনা করা হচ্ছে আমি সেই জিনিসটা দেখাতে পছন্দ করব। মানে দেবী রূপের কল্পনাটা হবে হচ্ছে পুরোপুরি আমার পার্সপেক্টিভে, ঠিক আছে। বা দাগে যেমন আমি দেখাতে চেষ্টা করেছি একটা মহিলার জীবন যেখানে তার বিভিন্ন রকমের দাগ থাকতে পারে, আর পাস্টের থেকে ওই দাগটা মানে কিন্তু মুখের দাগ নয়, তা সত্ত্বেও উনি দেবী রূপে পূজিত হচ্ছেন, ঠিক আছে। এই যে তার সিম্বল, এই জিনিসগুলোকে আমি গভীরে গিয়ে দেখানোর চেষ্টা করি, এটাই হচ্ছে ওয়েটা। আমার কাছে ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি পুরোটাই মাথা, পুরোটাই চিন্তা ভাবনা। এটাই নট অ্যাবাউট হয়তো আমি ফ্রেম আলো এগুলো ধরি, দ্যাট ইজ বিকজ মাই নিউরাল নেটওয়ার্ক ইজ ট্রেন টু ডু সো, বাট আমার চিন্তা ভাবনাটা ওটা স্বয়ংক্রিয়। ওটা আমি জাস্ট তোমায় একবার ইন্টারাপ্ট করছি। আমরা পডকাস্টের এই সেটআপটা মানে আমি যেমন তোমাকে বললাম আর কি যে আমি ভাবছি যে যার ওয়ার্ক স্পেস আমি তার এনভায়রনমেন্টে গিয়ে করবো। আমরা দুজন মিলে কতক্ষণ ধরে ভাবলাম না এই লাইটটা এখান থেকে ফেলি, এই লাইটটা এখান থেকে ফেলি, এগুলো হয়ে গেছে মানে ভালো লাগে আর কি এটা করতে। আমরা যেমন স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছিলাম, একটু ভারী দিকে চলে যাচ্ছিলাম, আমি ব্যাপারটাকে একটু লাইট করি। লাইট বলতে ইনস্টাগ্রামে আসি। আচ্ছা, মানে ধরো তোমার যেমন তোমার ওই কনসেপ্টটা, মা দুর্গার কনসেপ্টটা যেমন আমাদের এয়ারপোর্টে রয়েছে, তোমার ছবিটা যেমন বহু লোকের সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে তাদের ফোনের ওয়ালপেপার অবধি পৌঁছে গেছে, এটা একরকম ভাইরালিটি। তুমি এখন দাঁড়িয়ে ইনস্টাগ্রামে যে রোজ একজন নতুন কেউ ভাইরাল হচ্ছে, সেই ব্যাপারটাকে কিভাবে দেখো? আর আরেকটা প্রশ্ন, তুমি অ্যাজ আ আর্টিস্ট অবশ্যই তোমার গল্প বলাটাকে প্রাধান্য দাও, সেটা নিয়ে প্রশ্ন করব না আমি, সেটা আমি শিওর। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কি তুমি কখনো ভাবো যে আচ্ছা এটা করলে ভিউ বেশি আসতে পারে? মানে খুব অনেস্টলি আমি তোমার কাছে জানতে চাইছি। বলছি ব্যাপারটা অবভিয়াসলি কখনো কখনো আমি আমার ব্যাক এন্ডে বা আমার যে রিলসগুলো বা আমি এভরিথিং আমি যেটা এডিট করছি সেখানে হুক পয়েন্ট রাখার চেষ্টা করছি, এই জিনিসগুলো অটোমেটিক্যালি আমার মধ্যে চলে এসছে। বিকজ যদি মানে সত্যি কথা বলতে যদি আমি ভিউ বা মানুষের কাছে না পৌঁছানোর ইচ্ছা থাকতো, এক্সকিউজ মি, তো আমি ইনস্টাগ্রামই করতাম না বা সোশ্যাল মিডিয়ায় থাকতাম না, আমি নিজের মতো কাজ করতাম। বাট অবভিয়াসলি আমি চাই যে আমি হয়তো 10টা ভিডিও উইথ মাই লজিক সেন্স ইউজ করে ভাইরাল করার চেষ্টা করছি।
তো তাতে আমার ওভারঅল রিচটা বাড়ার পরে যখন আমি একটা কাজ যেটা আমার মতো করে করব, যেখানে কোনো কিছু ফলো করবো না, সেটাও জোর করে লোকজন দেখবে, দ্যাট ইজ দ্য ইন্টেন্ট। বুঝতে পেরেছিস তো? মানে আচ্ছা এই 10খানা কাজ যে করছে এই দেখতে বাধ্য লোকজন, সব একদম পারফেক্ট হয়ে গেল। যেই নাকি দেখার পরে আমি 11 নম্বর কাজটা, যেটা ওর থেকে একটু কমিয়ে দিয়ে করছি, আমি জানি এটা লজিক ব্রেক করছে, এটা হুক পয়েন্ট নেই, এটা সব কিছু হচ্ছে না, ঠিক আছে, বাট তাও ওটার একটা সম্ভাবনা বেরিয়ে যাচ্ছে মানুষের কাছে পৌঁছানো বা অ্যাকসেপ্টেন্সে। সো দ্যাট ইজ দ্য রিজন আমি এই জিনিসটা আরও এক্সপ্যান্ডলি, মানে আরও 10টা ব্যাকআপ হিসেবে রাখি। বিকজ এন্ড অফ দ্য ডে তুই যদি লোকের কাছে ওভারঅল না পৌঁছাতে পারিস, তাহলে তো কোনো মানে সেরকম মানে একটা ব্যর্থতা না, মানে গল্পটা বলাই হচ্ছে না, মানে বলছি কেউ শোনার থাকছে না, এটা হচ্ছে ব্যাপারটা। তো চলেই আসে। মানে অনেক সময় এরকম করি, ধর একটা বিটিএসকে এমনভাবে তৈরি করলাম, সেটা আমি লজিক্যালি জানি ইট উইল হুক পিপল, বাট অরিজিনাল ভিডিওটাকে ওর সাথে লিঙ্ক করে দিই। আমি অরিজিনাল ভিডিওটা আমি জানি যে এটা সামনের দিকে এই শর্টসগুলো থাকলে আরও বেশি হুক হতো, বাট আমি স্টিল জানি যে এটা লজিক্যালি ম্যাচ করছে না বা এটার কোনো ইন্টেন্ট নেই এখানে রাখা, তাই জন্য আমি দিচ্ছি না। এইভাবেও ডিল করি, বাট মানে নিজের কাছে প্রচণ্ড ক্লিয়ার থেকে আমি কেন করছি জিনিসটা, মানে প্রত্যেকটা জিনিস করার কারণের পেছনে আমি ক্লিয়ার যে হোয়াট ইজ মাই ইন্টেন্ট টুয়ার্ডস দ্যাট অ্যাকশন পয়েন্ট, দ্যাটস দ্য থিং। হ্যাঁ, মানে শুধু ভিউর পেছনে গেলে তো অনেক কিছুই করা যায়। দেখ, শুধু ভিউর পেছনে গেলে তো মানে সত্যি অনেক কিছু করা যায়, ঠিক আছে, যদি সেরকম হয়। ধর এত মানে আর্টিস্টরা ওনারা আসেন এবং এখানে শ্যুট করে, অনেক কিছুই হয় আমাদের এখানে, রোজ কিছু না কিছু অ্যাক্টিভিটি হয়, যেমন যে ব্লগ বানানো, ডেইলি ব্লগ, ডেইলি ব্লগ, আমি সব ফ্রেন্ডস হে গাইস এরকম করা শুরু করতে, অনেক কিছু হতে পারে বা হওয়ার, মানে এটা মানে ইজি ব্যাপার টু অ্যাচিভ, মানে বাট কোনো ইজি পথে আমি কোনো কিছু অ্যাচিভ করতে চাই, মানে সেটা মজাটা থাকে, মানে আই নো দিস ইজ এ অ্যাপ্রুভ থিং, আমি করলেই হয়ে যাবে, প্রচুর করে ফেলা যায়, কিন্তু হবে না আমার দ্বারা, বিকজ আমার মধ্যে যে বেসিক একটা মানে ইউনো যে হয় ইনস্টিংক্ট কাজ করে, সেটা আমাকে বাধা দেবে। আর আমার একটা এথিক্সও আছে, সেটাও আমাকে বাধা দেবে যে এই জিনিসটা করার জন্য। ওই সব করতে পারবো না, ওই সব এই জীবনে হবে না। স্ট্রেঞ্জার পোর্ট্রেট তো ট্রাই করতে পারো। এটা তুই ট্রাই করতে পারিস? না না না, আমার দ্বারা তো হবেই না, আমি তো পারবোই না। কি ভাবিস স্ট্রেঞ্জার পোর্ট্রেট নিয়ে, তোর কি ধারণা? এটা ধর তোকে বললাম আমি, ভাই যা তুই তো মানে নেক্সট জেনারেশন হলো, আমাদের থেকে ছোট হলো, আমাদের সাথে থেকে একটু মানে আমাদের কিছু একটু হলেও মানে ইসে গেছে আর কি। এবার তোকে আমি বললাম, ভাই যা ভাই স্ট্রেঞ্জার পোর্ট্রেটটা কর, এবং গিয়ে প্রচুর ভিউ হবে, প্রচুর ভাইরাল হবে। হ্যাঁ, তুই কি করবি? তুই গিয়ে কি করবি? দেখো আমি বলি কিরকম ব্যাপার, এই যে তুমি লাইনটা বললে যে তোমার কাছ থেকে একটু হলেও তো শিখেছি, ওতেই আটকায়। এবার বলি, আমি কোনো ফর্ম অফ আর্টকেই ছোট করে দেখি না, মানে আমার কাছে আর্টের মানে ডেফিনেশনটা খুব ক্লিয়ার। তুমি যে ছবি তোলো সেটা আর্ট, যে খুব ভালো তাঁত বোনে সেটাও একটা ফর্ম অফ আর্ট, কেউ হয়তো খুব ভালো ঘর মোছে সেটাও একটা ফর্ম অফ আর্ট, আমার কোনো অসুবিধা নেই। আমার নিজের কিছু বাউন্ডারিজ আছে, মানে ধরো তুমি যদি আমার ইনস্টাগ্রাম দেখো, আমি কিন্তু ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার এখন, আমি আমার মেডিকেল প্রফেশন বা স্টুডেন্ট যাই হোক সেটা ছেড়ে এসে পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েশনটার দিকেই আছি এখন। দেবাশিস আমার সাথে সবসময় কাজ করে, দেবাশিস যেমন আমাকে খুব খিল্লি করে মাঝে মাঝে লিটারেলি, যে আমি কোনো ব্র্যান্ডের ধরো কিছু এলো, সেটা একটা স্টোরি দেবো, আইফোনটা ধরে হে গাইজ আজকে এটা এসে করাই যায়, সবাই করে। আমি সেটার জন্য আমি দেখলাম এই নতুন পার্সেলটা আমার দরজায় এসে দাঁড়িয়ে রয়েছে, ডেলিভারি পার্সন ফোনই করে না এদের, যাই হোক। তো আমি আবার ক্যামেরা সেট করি যে ওটার একটা ভালো করে ছবি তুলে আমি স্টোরি দেবো, যেটা 24 ঘন্টার পর ডিলিট হয়ে যাবে। এবার ওই যে তুমি বললে ক্রিয়েটিভ একটা ইনস্টিংক্ট, আমরা পারি না। আমি আগের দিন ওদের সাথে কথা বলতে বলতে আমি খেয়াল করলাম যে আমার ফটোগ্রাফি জার্নি 10 বছর হয়ে গেছে। সেটাই, হ্যাঁ। এবার মানে 10 বছরে আমার ইনস্টাগ্রাম হয়তো আর কিছু দিনে 10K যাবে, আর অনেক লোক আছে যারা সবে শুরু করে 10K কি 100K চলে যাচ্ছে, তারা আমার থেকে অনেক ভালো। আমার একদম হিংসেও নেই, আমার কোনো রকম কোনো ফিলিংস নেই তাদের প্রতি, আমি খুব অ্যাপ্রিশিয়েট করি। আমার ফিলিংস আছে, আমি বলবো যে শর্টকাট নাও, খুব তাড়াতাড়ি অনেক উপরে উঠবে, অল দ্য বেস্ট, এটাই বলবো। শর্টকাট নেওয়া উচিত সবার, স্ট্রেঞ্জার পোর্ট্রেট করা দরকার উচিত, সবাইকে গিয়ে জিজ্ঞেস করে আপনার ছবি তুলে, এগুলো দরকার আছে লাইফে। এটা না করলে স্মার্টনেস কীভাবে পাবে আমরা, বুঝতে আমরা একটু পুরোনো জেনারেশন, আমরা না কথাই বলতে পারি না এখনো, মানে র্যান্ডম একটা মেয়ে বসে আছে, সে কার সাথে বসে আছে, কি করছে, আমি কন্টেন্ট আপনাকে দেখতে সুন্দর, আমি কি আপনার ছবি তুলতে পারি, দিয়ে পোর্ট্রেট দিয়ে ভাইরাল 1.3 মিলিয়ন এরকম যাবে আর কি।
হয় না, আমাদের যুগে হয় না। মামনিগ্রাফি হতো, দ্যাট হ্যাজ অ্যানাদার ফর্ম, বাট ডিড শেপ টু দিস নাও ডেজ। তখনকার দিকে হচ্ছে বিভিন্ন পার্কে ফার্কে নিয়ে চলে যেত, ছিল কিছু জিনিস স্পেসিফিক কিছু, আই এম নট গেটিং মাচ ইনটু দিস, বাট হ্যাঁ এই মামনিগ্রাফি এবং ফ্যাশন ফটোগ্রাফির সাথে একটা এইসব জিনিস একটা লো, মানে খারাপ শোনাবে হয়তো বললে, কিন্তু বাট অনেস্টলি একটা লো ভার্সন সবসময় এক্সিস্ট করেই সাথে সাথে প্যারালাল ওয়ার্ল্ডে ঠিক। না আমি ভাববো ব্যাপারটা নিয়ে, তুমি যখন বললে স্ট্রেঞ্জার পোর্ট্রেট করার জন্য, আমি দেখি তাহলে যদি 10K-টা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 10K 100K হয়ে যাবে বলো, একদম তাই। 10K-টাই হোক, বুঝলে, যেমন কাজ করছি এরকমই। কিন্তু ধর আমি একটা কথা বলছি, আমার একটা ব্র্যান্ড আছে, আমি প্রমোট করাতে চাই, ঠিক আছে? তা তুই তো অনেক ব্র্যান্ডকে প্রমোট করিস, খুব ভালো কাজ করছিস, রিয়েলি ফিল গুড অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ। আমি ধর XY একটা ব্র্যান্ডের মার্কেটিংটা দেখি, আমি কি যাব স্ট্রেঞ্জার পোর্ট্রেটের কাছে গিয়ে ভাই আমার ব্র্যান্ডটাকে? দেখো যায়, কিন্তু অনেস্টলি যায়। আমি কেন জানি না, বা তাদের যারা মার্কেটিং টিমে রয়েছে তাদের কি থট প্রসেস, কোন ব্র্যান্ড যেতে পারে, মানে কিরকম? আমি ব্র্যান্ডের নাম নিচ্ছি না, বাট আমি জানি না, আমার যেমন একটা নিজস্ব খুব চিন্তা ভাবনা যে অবনীলদা তোমার প্রচুর ফলোয়ার, তুমি একটা স্টোরি দিলে যে এই ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কসটা ভালো, তোমার কিন্তু কোথাও গিয়ে একটা দায়িত্ব থেকে যাচ্ছে যে তুমি ব্র্যান্ডটাকে প্রমোট করলে, সেটা তোমার পেড স্পন্সরশিপ হোক, বা তুমি হয়তো খেয়ে ভালো লেগেছে তাই প্রমোট করেছো, যাই হোক। ধরো একটা ব্র্যান্ড কাউকে একটা দিচ্ছে যে খুব লো লেভেলের কাজ করে, আমি খারাপ লাগতে পারে শুনে, বাট আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি যে খুব বেশি থট প্রসেস ইউজ করে না, যে খুব বেশি ক্রিয়েটিভিটি ইউজ করে না, যে একটা শর্টকাট নিয়ে চলে, তার সাথে তুমি কেন ব্র্যান্ডকে ইন্টিগ্রেট করবে? কারণ তোমার ব্র্যান্ডটাও কি তাহলে একটু নিচের দিকেই দেখাবে না? মানে আমার তাই মনে হয়, কিন্তু প্রচুর লোক কাজ করে। আর ফরচুনেটলি এনাফ আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার যাই বলো খুব কম, তা সত্ত্বেও তোর ভিডিও কোয়ালিটি এবং দ্য কন্টেন্ট ইউ ডেলিভার, তুই যে এতটা সৎ তোর কাজটার দিকে, আমি বলবো তার জন্য তোর কাছে এত ব্র্যান্ডস আসে। হ্যাঁ, মানে ইটস ভেরি গুড থিং। এটা দেখ, আমি কাউকে ছোট করছি না এগেইন, বাট সেটাই যদি একজন কেউ শর্টকাট নিয়ে চলে, আমি যদি সেই ব্র্যান্ডের মার্কেটিং হেড, আই উইল নেভার গো উইথ দ্যাট অপশন, বিকজ আমি আমার ব্র্যান্ডটাকে সেই লেভেলে নামাতে চাইছি না। হ্যাঁ, মানে এটাই তো ব্যাপার, বুঝতে হবে, এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খুব ক্লিয়ার ব্যাপার। আমি জানি না এই ব্যাপারটা কি হয়, এরকমও নয় যে তারা কোনো ব্র্যান্ডের সাথে কাজ করছে না। এবার আমি যেমন একটা জিনিস খুব ফরচুনেট, যে তুমি আমায় দেখেছো প্রথম থেকে, মানে আমি গিয়ার কিরকম পাগল ছিলাম তুমি জানো। আমি যেমন আগেই একদিন বলছিলাম যে ওদের সাথে সব শেয়ার করি, আমার পুরনো ঘরে আমি আইফোন যখন প্রথম বেরোলো 4S, তারপর ধরো ওই স্যামসাংয়ের আগে যে ফোনগুলো বেরোতো, একটা ড্যান্ডিলিয়নের ওয়ালপেপার থাকতো S সিরিজ, আমি ওগুলো নিউজ পেপার থেকে কেটে রাখতাম যে আমার ওই জিনিসগুলো দেখতে ভালো লাগে, এরকম ছিল। সেখান থেকে এখন ধরো, মানে আমি এই কালই একটা স্টোরি দিয়েছিলাম যে এটা বোধহয় 20-25টা ফোন হলো যেটা লঞ্চের আগে আমার কাছে এসছে। স্টিল আমার এখনও, মানে ওই বাচ্চারা মেলায় গিয়ে যেমন এক্সাইটমেন্ট ফিল করেন, আমার সেরকম আছে, আমার এই পকেটে ফোনটা আছে, আমি তোমায় দেখাতে পারছি না কারণ লঞ্চ হয়নি, এরকম একটা ব্যাপার। মানে এই ব্যাপারটা, এই ফিলিংসটা আমার যদি ওই স্ট্রেঞ্জার পোর্ট্রেট করি, আমি যদি হে গাইস কন্টেন্ট বানাই, আমার মনে হয় না আমি সেই ইন্টারেস্টটা খুঁজে পাবো। অ্যাকচুয়ালি নিজের কাছে কোশ্চেনেবল হয়ে যায়। হ্যাঁ, মানে নিজের কাছে একটা অনেস্টি থাকবে না, অনেস্টলি জিজ্ঞেস করতে হবে না, ভাই তুই যেটা করছিস কি করছিস, ঠিক আছে? নিজের সামনে দাঁড়িয়ে এই যে নিজেকে ফেস করতে না পারাটা, এর থেকে খারাপ আর কিছু হয় না। এন্ড অফ দ্য ডে সেলফ অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই, মানে এত বছর আমি একই কাজ করছি, কেন করছি ভাই, হোয়াট ইজ ইন্টেন্ট, আমি কেড়ে করে কি করে নিয়েছি, এই জিনিসটা যদি ক্লিয়ার না হয়, ভেরি ব্যাড। মানে মানুষ সবাইকে ধোকা দিতে পারে সব কিছু, কিন্তু নিজেকে একদম নিজের কাছে, মানে ধরো আমার ভিডিওতে ইউটিউবে খুব একটা ভিউ হয় না, আমাকে সবাই বলে তুই এত এফোর্ট কেন দিস, কারণ এখানে আমি এই জিনিসটা দেখেছি, ধরো কেউ একজন, সে ইংরেজি জানে, হিন্দি জানে, বাংলা জানে, কিন্তু সে একটা ফোন খুঁজবে, মানে কিনবে, সেটা ইউটিউবে খুঁজতে গেল, সে না একটু স্ক্রোল করবে যে একটা বাংলা ভিডিও দেখবো, আমি বাংলায় কমফোর্টেবল, এই ব্যাপারটা হয় আমি জানি। আর আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ না করার, চ্যাটজিপিটি দেখা শুরু করেনি কি জানি, মানে এআই নিয়ে আসছি পরে। তো আমার এটাই ব্যাপার যে আমার না ভিডিওগুলো, সবাই আমায় জিজ্ঞেস করে তুই ইউটিউব থেকে কত কামাস,
বা ব্র্যান্ড প্রচুর টাকা দেয়? আমার কথা হচ্ছে দেয় না তা নয়, আমি তো এমনি করছি না, আমারও তো কিছু বিল আছে, কিন্তু আমি যে প্রচুর কামাচ্ছি তাও নয়। আর নাম্বারসগুলো তো সবাই দেখতে পায় যে একটা ভিডিওতে 2000 ভিউ হয়, 10,000 ভিউ হয়, তার বেশি হয় না। এন্ড অফ দ্য ডে আমি প্রত্যেক রোববারে একটা ভিডিও পোস্ট করি। এন্ড অফ দ্য ডে রোববারের ভিডিওটা লাইভ যাওয়ার পর ভিউ হচ্ছে কি হচ্ছে না সেটা থেকে আমার স্যাটিসফ্যাকশন আসে না। আমি ওদের সাথে বসে ডিসকাস করি, আজকের কালারটা দেখ, আজকের ভিডিওটা দেখ, আমি ওখানে স্যাটিসফাই হই। মানে ওরা যেমন বলে মাঝে মাঝে ঠিক আজকের ভিডিওটা হয়নি, আর আমি খুব ফরচুনেট যে আমার টিমটা এরকম। এটা কিন্তু জীবনে এটা খুব জরুরি, আমি খুব ফরচুনেট যে ওরা আমার পাশে আছে। দেখ কিছু খারাপ হলে যদি সমালোচনার লোক না থাকে, হ্যাঁ মানে সবাই ইয়েস ম্যান থাকলে খুব চাপ। চোর সমালোচক তো আমার বউ, তারপরে আমার টিমের লোকজন, আচ্ছা আর আমার মা খুব একটা নাক গলায় না, বাট ঠিক আছে স্টিল এই সমালোচনাটার মাধ্যমে থাকাটা কিন্তু খুব দরকার, এটা খুব প্রয়োজন, এটা সত্যি খুব প্রয়োজন। আচ্ছা তাহলে এবার এআই আসি। হ্যাঁ এআই আসি। তুমি তো এআই নিয়ে তোমার জবের দিক থেকে তুমি অনেক আগে থেকে এআই এর এক্সপোজারটা পেয়েছো, বাট ধরো ক্রিয়েটিভিটির লাইনে স্টিল ভিডিও, এখন যেমন প্রচুর ইউটিউব চ্যানেল আছে যেগুলো জাস্ট একটা এআই মডেল বসিয়ে দিয়েছে, চ্যাট জিপিটি থেকে একটা স্ক্রিপ্ট বের করছে, একে ফিড করছে, এ একটা ভিডিও রেকর্ডিং বের করছে, লাইভ এআই ইনফ্লুয়েন্সার, এআই ভিডিওস সব জায়গায় ভরে গেছে, ইন্টিগ্রেটেড স্ট্রাকচার ইউজ করছে। এবার এআইকে অনেকে টুল হিসেবে দেখে, এআইকে অনেকে থ্রেড হিসেবে দেখে। ফটোগ্রাফি তো আর চলবেই না। তোমার কি থট যে এআই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ক্রিয়েটিভ এই ইন্ডাস্ট্রিতে রেভলিউশন আনবে, ইন্ডাস্ট্রিটা বন্ধ করে দেবে, কোন দিকে যেতে পারে তোমার কি মনে হয়? দেখ এই বিষয়ে আমি মূলত 3টে কি পয়েন্টের উপর আলোচনা করতে চাই। প্রথমত আমি বলেছি এটা আশীর্বাদ না অভিশাপ। ছোটবেলায় আমাদের একটা দেখবি মাধ্যমিক কি বাংলা মিডিয়াম কি? হ্যাঁ হ্যাঁ পুরো বাংলা মিডিয়াম, ইংরেজি আমার শুধু পিটার মিকিনিন দেখে শেখা। বুঝতে পেরেছি। তো যাই হোক, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আচ্ছা হ্যাঁ 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 10 নম্বরে একটা বড় প্রশ্ন আসতো, মুখস্থ করতে হতো। যাই হোক, তো এখন হচ্ছে সেটাই এসে গেছে এআই এর উপর। এআইটা বিজ্ঞানের নতুন ফর্ম, এটা আশীর্বাদ না অভিশাপ। অলওয়েজ দেয়ার আর টু গ্রুপ অফ পিপল, যারা বিজ্ঞানটাকে প্রতিরোধ করবে, আরেকজন অ্যাকসেপ্ট করবে, এটা করবেই। ঠিক আছে, এরকম হয়েছে কম্পিউটার আসার পর বলেছে মানুষের জব খেয়ে নেবে, পশ্চিমবঙ্গে কম্পিউটার আনা যাবে না অ্যান্ড অল। তো সেই দিক থেকে দেখতে কিছু লোক হেটার্স থাকবে, বাট সময়ের সাথে এগিয়ে যখন যাচ্ছি আমরা, যুগ যখন উন্নতি হচ্ছে, তখন আমার মনে হয় টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করাটা ইজ দ্য বেস্ট অপশন। একদম, কেননা দেয়ার ইজ নো আদার ওয়ে। আমি যদি খারাপও বলি যে না এটা আমাদের জন্য ভালো হচ্ছে না, মরে যাবে, অভিশাপ এটা ধরে নাও, আমি কি আটকাতে পারবো? আটকাতে পারছি না। অনলি অপশন আই হ্যাভ টু অ্যাডাপ্ট ইট। একদম, সো টু বি অ্যাডাপ্ট হতে হবে, নয় হারিয়ে যেতে, হ্যাঁ অবসলেট হয়ে যেতে হবে। সো অনলি অপশন টু অ্যাডাপ্ট ইট, তো অ্যাডাপ্ট কর। এবার আশীর্বাদ না অভিশাপের জায়গাটায় আসছে, যদি সেইভাবে দেখা যেতে পারে সেম অ্যাডাপশনটা যদি আমি অ্যাডাপ্ট করছি, সেম একটা সমাজের নিচু স্তরের লোক, গরিব মানুষ, তারাও একইভাবে এআইটা অ্যাডাপ্ট করার চান্স পাচ্ছে, তখন সেটা আশীর্বাদ। কিন্তু আমার কাছে আশীর্বাদ হয়ে যাচ্ছে, কিছু লোকের কাছে জব হারা হয়ে যাচ্ছে তারা, সেটা কিন্তু আশীর্বাদ হয়ে যাচ্ছে। এইবার মজার ব্যাপার এআই এর ক্ষেত্রে এটা, এআই কিন্তু ওর উল্টো কেসটা করেছে কি, যারা মিডিওকার, অল্প রিপিটেটিভ কাজ করছে, এই করছে, তাদেরকে রিপ্লেস করে দিচ্ছে। কিন্তু যেখানে ব্রেন, যেখানে ক্রিয়েটিভিটি, যেখানে ইউনিকনেস, হিউম্যান টাচটা দরকার আছে, যেখানে ফাংশনালিটিটা ওভাররাইড করছে, সেইখানটা কিন্তু এআই সফল নয়। আবার একদম নিচু শ্রেণীর কাজ, যিনি ইয়ে করছে, ফিজিক্যাল কাজ, যেমন ধরুন যে কৃষক, যে মাছ ধরছে, এআই কিন্তু তাদের রিপ্লেস করতে পারছে না। এবার মিডিল ম্যান যারা এতদিন একটা আধা জেনে চলে যাচ্ছে, ব্যাপারটা হেলে দুলে চলে যাচ্ছে, রিপিটেটিভ কাজ করে তারা মাছি মারা কেরানি হিসেবে কাটাচ্ছে, তারা উইল বি এফেক্টেড। অ্যান্ড সেম উইল এফেক্ট ইন ফটোগ্রাফি। ফটোগ্রাফিতে কীভাবে এফেক্ট করবে? ফটোগ্রাফিতে হবে এরকম ব্যাপার, যারা ক্রিয়েটিভ, কিছু লোক মানে রিপিটেটিভ কাজ তো কমে যাচ্ছে, এই যে সবাই মিলে পাল বেঁধে চলো রাখাল ছেলের দল, এটা হয়ে যাচ্ছে কম, অনেক রিডিউস হয়ে যাবে। কিছু কিছু জিনিস অবসলেট হয়ে যাবে, যে জিনিসটা আগে একটা করতে একটা 10 জনের টিম লাগতো, 3 জনের টিমে হয়ে যাবে। সো দেয়ার উইল বি লিমিটেড পিপল। এবার যারা ঠিক
যাদের কিছু শেখার ইচ্ছা নেই, যাদের মানে নিজেকে উন্নতি করার ইচ্ছা নেই, জাস্ট টাকা কামানোর জন্য এখানে এসছে, আলুর বিজনেস, ফটোগ্রাফির বিজনেস পাশাপাশি একই রকম ভাবে দেখছে, তারা অবসোলেট হয়ে যাবে। অ্যান্ড সেটা কিন্তু অ্যাকচুয়ালি সাময়িক আশীর্বাদী, সে ইট উইল ওয়ার্ক অ্যাজ এ ফিল্টারেশন প্রসেস, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ইজ মাচ মাচ নিডেড। তো আমার মনে হয় কোথাও গিয়ে এটা আশীর্বাদী, অভিশাপ নয়। কনক্লুডস এভরিওয়্যার। আমার থট প্রসেসটা সেম, জানো তো, যারা এআই নিয়ে ভয় পাচ্ছে, যারা ডিজিটাল ক্যামেরা আসার পর ফিল্ম ক্যামেরার যারা ফটোগ্রাফাররা বলেছিলেন যে ইটস নট আর্ট তো ওই অ্যানালগ ক্যামেরায় ফিল্ম ডেভেলপ করে, তারা এখন অবসলিট হয়ে গেছে। এরকম নয় যে ওটা ফর্ম অফ আর্ট নয়, বাট সময়ের নিয়মে সবকিছু অ্যাডাপ্ট করতেই হয়। এগেইন আবার নদীর কনসেপ্ট চলে আসছে। এইবার যদি আর্টটা ফ্লো অফ রিভার হয়, ইট উইল ফাইন্ড হিজ ওন ওয়ে। একদম। আমি অপ্রতিম দা বলছি, উনি খুব ফেমাস একজন ট্রাভেল ফটোগ্রাফার। উনিও ওনার সাথে আগের দিন কথা হচ্ছিল, উনিও গডক্সের সাথে অ্যাম্বাসাডার। উনি ফিল্ম ক্যামেরায় শ্যুট করতে, ওনার জার্নিটা, উনি যেহেতু আমার আগের প্রজন্মে, উনি কীভাবে ওটা শিফট করেছে, কীভাবে অ্যাকসেপ্ট করেছে, সেটা আমাকে একটা জিনিসই শেখায়, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। একদম একদম। তুমি যদি ভয় পাও, তুমি ভাবো যে আমি অ্যাকসেপ্ট করতে রাজিই নই, সেটা কিন্তু তোমার ক্ষেত্রে অভিশাপ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, ইউ আর রেজিস্টিং দ্যাট ফ্লো। আই থিঙ্ক তুমি যদি অ্যাকসেপ্ট করে নাও, সামহাও ওটা দিয়েও তুমি কি বেটার ওয়েতে করতে পারবে, সেটা খুঁজে পেয়ে যাবে। এআই দিয়ে মানুষ কপি বানাচ্ছে, মানে তুমি তোমার রিলের নিশ্চয়ই বা পোস্টের কপি দেখতেই পাও। সাথে এমন কিছু লোকজন আছে ইন্টারনেটে যারা এআই দিয়ে কি মারাত্মক লেভেলের কাজ করছে, মানে যেগুলো হয়তো সেট প্রোডাকশন দিয়ে মানে এইচবিও ওয়ার্ল্ড ডিজনি আনতে হতো ওই শুটটা নামানোর জন্য, সেটা এআই বের করছে। তো ইভেন আমিও বলেছি, আমি যে রিল শ্যুটগুলো করি, আমাদের প্রসেসটাই এরকম থাকে। আমি তোকে বলছি, মানে ইটস লাইক প্রথমে আমরা কল্পনা করি যে আমি কি দেখাতে চাইছি, সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করি। ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা কিন্তু পুরোপুরিভাবেই এআই দিয়ে হয়, ঠিক আছে? ওটা দিয়ে অপশনসগুলো পাই। আমি আগেই একটা শুটের আগে ভিশন পেয়ে যাই, যে আউটপুটটা ভিজুয়াল দেখতে পাচ্ছি। তারপরে সেইটা থেকে ব্যাকড্রপ তৈরি করা হয়, সেট তৈরি করা হয়, তারপরে এটা প্র্যাকটিক্যাল। কিন্তু কনফার্ম হয়ে যাওয়ার আগে টুল হেল্পফুল টুল, যেটা আমার আরো পারফেকশন লেভেলটাকে অ্যাচিভ করছে। তুমি ভাবো, আমি এই জন্যে মানে ভাবি যে এটা টুল, জাস্ট খুব সিম্পলি ফটোশপ নিয়ে ভাবো। আগে কিছু একটা করতে হলে, ধরো তুমি একটা ছবি তুললে, তার পেছনে কেউ একজন রয়েছে, তাকে সরানো মানে কি মারাত্মক টিডিয়াস একটা প্রসেস ছিল। ওই জিনিসটা তো আমাদের লাইফে ইজি হয়েছে, ওয়ান ক্লিক গন। এটা তো আমাদের লাইফে ইজি হয়েছে। তুমি ক্রিয়েটিভ প্রসেসে সময় দাও। এবার দেখ, তুই তখনও জানতিস সেই লোকটাকে সরাতে হবে, তুই এখনো জানিস সেই লোকটাকে সরাতে হবে। তো হাউ ডাজ তখন 1 ঘন্টা লাগতো, এখন 5 সেকেন্ড লাগে, জাস্ট ওয়ান ক্লিক গন। তো ভালো। ইভেন পিপল হু নোজ হাউ টু কম্পোজ থিংস, কোথায় সেটটায় কি কালার থাকতে হবে, কালার হুইলে কোথায় যাচ্ছে, এই যে ডেপটা যে জানে, সে যেভাবে এডিট করবে, একটা র্যান্ডম পিপল সে তাকে দিয়ে দিলে, সে যতই জেনারেটিভ ফিল্ম মারুক, সে প্রম্পট করলে এডিট হবে হয় না। মানুষজন খুব ভুলে যায়, জানো তো, যে শাটার দাবালেই যে ছবিটা ওঠে, সেটা আর শাটার দাবানোর পেছনে যে থট প্রসেস থাকে, এডিটও তাই। এডিটের সময় আর এডিটের যে আমাদের কতটা থট প্রসেস যায়, যে আচ্ছা লাইটটা কোথা দিয়ে, কেন, কালার পয়েন্ট কোনটা, আউট পয়েন্ট, এক্স্যাক্টলি সব, মানে আমি কি কালারের ড্রেস পরবো, ব্যাকগ্রাউন্ড কি আছে, আমরা বসার আগে কি করব। আমরা নিজে, আমি তোমায় এসে বললাম যে দেখো কিচ্ছু ভাববো না, একদম বসবো, নরমাল একটা কথা হবে, কিন্তু সেটা বসার আগে আমরা আধ ঘন্টা ভাবলাম যে আমরা এদিকে বসো, তুই এদিকে বস, এটা সেটা করে, হ্যাঁ এই সবুজের উপর লালটা যাবে, হুইলে আছে, এটা এইগুলো চলেই আসবে। এবার আমরা আমাদের যেহেতু ব্রেনটা ট্রেন হয়ে গেছে, এরকমই হয়ে গেছে, এবার আমরা চেষ্টা করলে উই ক্যান নট ইগনোর দ্যাট। আর তারপর কি বলতো, আমাদের কোথাও গিয়ে একটা ইনস্টিংক্ট কাজ করে যে আমার কাজ হিসেবে যেটা ইন্টারনেটে থেকে যাবে, সেটা কোথাও গিয়ে আমার একটা নাম তো ক্যারি করছে। তো সেটা আমি জাস্ট কিছু একটা ব্র্যান্ডের আজকে ডেডলাইন কিছু একটা দিয়ে দিলাম, হয় না। মানে আমার এরকম প্রচুর হয়, জানো তো। এটাই, মানে যখন তোর প্রোফাইলটা কেউ ভিজিট করবে, তোর ডিজিটাল ফুটপ্রিন্টটা দেখে বুঝবে তুই মানুষটা কিরকম, সেই জায়গাটায় একটা ম্যাটার করে যাচ্ছে। হ্যাঁ, মানে এরকম নয় যে ব্র্যান্ডের আজকে ডেডলাইন, তাই কিছু একটা দিয়ে দিলাম, কিন্তু সেটা তো থেকে যাচ্ছে আমার প্রোফাইল। অন্য ব্র্যান্ড, অন্য লোকজন যে আমার কাজ দেখতে আসে, সে তো এসে ওটাই দেখবে, ওই গার্বেজটা দেখতে পাবে। তো সেটা চাই না। আর আমার মনে হয় ইন্টারনেটে এখন গার্বেজের মানে পরিমাণটাই বেশি বেশি বেশি। মানে তুমি বলছিলে একটু আগে তোমার রিলগুলো কিভাবে এখন জেরক্স মেশিনে জেরক্স হতে থাকে।
ছবি তুলেছি, ছবিগুলো লোকজন দেখছি পরের দিন এআই প্রম্পট দিয়ে বানিয়ে দিচ্ছে। হ্যাঁ মানে সেম ছবি সেম বসে এগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এআই প্রম্পট, তারপরে আবার সেগুলো গ্রুপে গ্রুপে শেয়ার করছে যে বলছে এইরকম ছবি বানাতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাকে লিঙ্ক প্রম্পট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম অবস্থা। কোনো যুক্তি পিপল আছে? আর লাইক সো আই এম সো ফেড অফ দেম। লোকজন এসে আমাকেও জিজ্ঞেস করে যে প্রম্পট পাওয়া যাবে, এটা কি প্রম্পট দিয়ে? আমার খুব খারাপ লাগে কি দেখে জানো, আমি ধরো প্রোডাক্ট ফটোগ্রাফিতে মানে বেশিরভাগ কাজ করি। প্রোডাক্ট ফটোগ্রাফি এআই দিয়ে বানানো সব থেকে সহজ, কারণ হিউম্যান ডিটেলস নেই, এত ইন্টিগ্রেট ডিটেলস থাকে না জেনারেলি। সব থেকে খারাপ লাগে আমার প্রচুর পরিচিত বন্ধু বা আমার যারা সিনিয়র তারা রয়েছে, আমি যাদেরকে ফলো করি, যাদের কাজ আমি খুব পছন্দ করি, তাদের না কোথাও গিয়ে একটা প্রেশার আছে যে হয় বিটিএসটা দেখাতে হবে, নয়তো লিখে দিতে হবে যে এআই জেনারেটেড নয়। মানে তাদেরকে না কোথাও একটা গিয়ে নিজেদেরকে প্রমাণ করতে হচ্ছে যে আমি এআই ইউজ করিনি, এটা আসল ছবি। এইটা খুব স্যাডেনিং আমার জন্য, যে এর জন্য ইজিয়েস্ট ভিডিও করো। আমার শোনো, আমি রিসেন্ট সিএমএফ এর জন্য একটা হেডফোনের ভিডিও করেছি। ভিডিওটা আমার পার্সোনালি খুব ফেভারিট, নীল রঙের একটা হেডফোন, তুমি যদি দেখে থাকো। দেখেছি। আমাকে লোকজন কমেন্ট করছে প্রম্পট। আরে ভাই আমি 3 দিন লাগিয়ে ভিডিওটা বানিয়েছি, প্রম্পট? সবাই কমেন্ট করছে প্রম্পট, জিজ্ঞাসা ছিল আমি কি দেবো প্রম্পট, আমি তো বানিয়েছি 3 দিন ধরে। প্রম্পট লিখে দে, ডু ইট ইয়োরসেলফ। হ্যাঁ মানে এক্স্যাক্টলি, আমি এবার থেকে তাই লিখবো। প্রম্পট মানে কি অসহ্য লাগে। পিক্সেল স্ট্রেচ যে নতুন ইয়েটা এসছে, আমি আগের দিন দেখলাম, আমার খুব ভালো লাগলো যে হ্যাঁ এইটাও আমি দেখছি, ট্রেনটা কি সুন্দর সুন্দর, আমি নিজেও করলাম, যেখানে বাচ্চা লাগিয়ে দিই, যেটা কত থট প্রসেস দিয়ে। আমি ভাবলাম যে আমি রিসেন্ট শ্রীলঙ্কা ভিজিট করেছি, শ্রীলঙ্কার ছবিগুলো পোস্ট করিনি, তাহলে একটু পিক্সেল স্ট্রেচ দিয়ে করলাম সুন্দর করে। ওদের সাথে আমি দেখালাম, ওরা আবার বললো যে না এটা এদিকে ভালো লাগছে না, সবাই মিলে ক্রিয়েটিভ ইনপুট দিয়ে একটা কিছু করা হলো, খুব সুন্দর চললো বিষয়টা। 1 সপ্তাহ বোধহয়, তারপর দেখলাম লোকজন চ্যাট জিপিটি বানানো শুরু করে। হোয়াট আর গার্বেজ। পিক্সেল স্ট্রেচ যেমন একটা জায়গা থেকে বের করে পিক্সেল স্ট্রেচ করছিলাম, চ্যাট জিপিটি কী করছে, চারিদিকে করে দিচ্ছে, চারদিক দিয়ে দিয়ে দিচ্ছে, হ্যাঁ মেস করে দিচ্ছে, লোকজন ওটা দিয়ে চালাচ্ছে, ওটা ভাইরালও যাচ্ছে। তোমার কাছে এবার নেক্সট প্রশ্ন, ভাইরাল যাওয়ার কি দরকার আছে, নাকি শুধু ভালো কাজ করলেই হয়? বা তুমি এটা এরকমভাবেও অ্যাপ্রোচ করতে পারো যে ইনস্টাগ্রাম ঠিক কতটা জরুরি আমাদের ক্রিয়েটিভ ফিল্ডে বা এই ফিল্ডে, এই জনরাতে? ইনস্টাগ্রামটা অ্যাকচুয়ালি জরুরি, ঠিক আছে, মানে উই ক্যান নট ডিনাই দ্য ফ্যাক্ট, এটা প্রচুর নতুন কানেকশন তৈরি করতে আমাদের হেল্প করে, ঠিক আছে। তো এইরকম ধরনের সোশ্যাল মিডিয়া থিংস আর মেন্ট ফর কি একটা পজিটিভ নোটেই তৈরি হয়েছিল, বাট এখন কি হচ্ছে কিছু কিছু স্পেসিফিক কন্টেন্টস আছে এত পরিমাণে, ইউ নো হোয়াট আই মিন, স্পেশালি মেয়ে কেন্দ্রিক কিছু কন্টেন্ট, মেয়েরা যেরকম বুঝতে পেরেছিস তো, ওগুলো একটা ইজিয়েস্ট ওয়ে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আর ওই সেই আবার খুব লো লেভেল কন্টেন্ট। হ্যাঁ একটা জিনিস অ্যাপ্রুভ, ইন্টারনেটে সবচেয়ে বেশি কি চলে, সবার আগে তো চলে হচ্ছে মেন্স লাস্ট, সেকেন্ড চলে হচ্ছে ওমেন্স বিউটি, অ্যান্ড থার্ড নেগেটিভিটি সেলস। না এই দুটো, আমি নেগেটিভ পজিটিভ ইজ এ আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, এই দুটো তো অবশ্যই টপে, এই দুটো টপে থাকে একদম। এবং মানুষজন বেশিরভাগ লোক যেতে এটাই শর্টকাট হিসেবে পেয়ে গেছে, একদম এই দুটোকেই চালিয়ে দিচ্ছে, ঠিক আছে, এবং খুব ইজি তো, ইজি ব্যাপারটা, হ্যাঁ মানে এই করে করে জিনিসটা যেই কারণে তৈরি হয়েছে সেটাই ওভাররাইড করে একদম ভালো কন্টেন্ট চাপা পড়ে যায়, অনেক ব্রিলিয়ান্ট কন্টেন্ট। মাঝে মাঝে এত খারাপ লাগে, কিছু প্রোফাইল হঠাৎ করে খুঁজে পাই, কি মারাত্মক সব কাজ, 4টে লাইক, একটা কমেন্ট পড়ে রয়েছে, তো একদম অবস্থা শেষ। মানে অনেক ভালো না, ছবি কিন্তু এখন ভালো চলছে কোরোসেল পোস্টে, বাট মানে অ্যাজ এ হোল মানে দেয়ার ইজ নাথিং ইম্পসিবল উইথ এআই, ঠিক আছে, মানে না সে তো বটে, মানে যত হাইপার রিয়েলিস্টিক, তুমি ভাবো না আমরা এআই নিয়ে এত কিছু করছি, এটা কদিন হয়েছে এসছে, সেটাই মানে কত তাড়াতাড়ি সেটা জাস্ট এই কয়দিনে এতটা ইমপ্রুভ হয়ে গেছে। এখন আফটার 10 years down the line when they have certain set of data, because যত এআই মডেল আছে সেটা বোথ ওয়ে, মানে আমরা ভাবছি আমরা বিনা পয়সায় করছি, দে আর একদম নয় টেকিং আওয়ার ইনফরমেশনস, মানে আমরা একটা ছবি আপলোড করছি, এই যত সংখ্যক ডেটা ওর মধ্যে চলে যাবে আরো পাওয়ারফুল হয়ে যাবে। আমার যেমন মনে হয় যে বাইরের দেশগুলো, আমি আমার দেশ খুব ভালোবাসি, করা উচিত, হ্যাঁ মানে আমি আমার দেশ খুব ভালোবাসি, কিন্তু কোথাও গিয়ে একটা জানো তো, মানে আমার মনে হয় এই যে এআই প্ল্যাটফর্মগুলো বা এআই মডেলগুলোর প্রোডাক্টিভ ইউজগুলো বাইরের দেশগুলো করে, ইন্ডিয়া হচ্ছে একটা বড় ফ্রি মার্কেট এআইটাকে ট্রেন করার জন্য। জেমিনায় একটা ছবি ভাইরাল হয়ে গেল, সবাই প্রম্পট
সবাই নিজেদের সেলফি আপলোড করা শুরু করে দিল, বুঝলোই না যে এআই মডেল ট্রেন্ড হচ্ছে আমার মুখের উপর দিয়ে। এইটাকে ডেটাবেসটা তৈরি করার ইজি মার্কেট। হ্যাঁ, এখানে তো মানে শুনতে হয়তো খারাপ লাগতে পারে, শিক্ষিতের হার তো অনেকটা কম। আর শুধু শিক্ষিত ইন দ্য সেন্স ব্যাকওয়ার্ড অডিয়েন্স, হ্যাঁ মানে সত্যি তাই রে বলেছিলেন। হ্যাঁ, মানে শিক্ষিত ইন দ্য সেন্স পুঁথিগত বিদ্যা দিয়ে নাই ধরলাম যদিও, তবুও মানে লিটারেসি যেটাকে বলে, হ্যাঁ লিটারেসি যেটাকে বললাম, যে একটা কমন সেন্সও যদি তুমি ভাবো সেটা অনেক অনেক কম। পিপল আর নট অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার, মানে মানুষের অধিকার সম্পর্কে অচেতন একদম নয়। ফালতু যেই কাজ নিয়ে মাথা ব্যথা করার নেই সেখানে সবাই নাচানাচি করছে, কেউ বলছে না শিক্ষা নিয়ে কথা, স্বাস্থ্য নিয়ে কথা, মানে ইটস ইররিলেভেন্ট, মানে মানুষ নট ডান ম্যান, ভেরি মাচ। আমি খুব ভুলে যাই, তুমি তো জানো না আমার আমি ভুলে যাই খুব। তো কারো একটা কোড ছিল যে মানুষের যখন কোনো কাজ থাকে না তখন তারা ধর্ম নিয়ে পড়ে, জানো তো। আর আমাদের রাজ্যে এখন সেটাই সব থেকে হট টপিক। দেশেও আমাদের রাজ্যে কাজ নেই, জব নেই, এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নেই, সবাই এই সব নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছে। শিক্ষাটা দরকার ভাই, অবশ্যই। মনে হয় শিক্ষার কোনো অল্টারনেটিভ কিছু হতেই পারে না। এই পাস ফেল উঠিয়ে দিচ্ছে, এই করছে ওই করছে, ইটস নট রিলিভেন্ট ভাই। আমরা যে ছোটবেলা থেকে ট্রেন্ড হয়েছি যে আমাদের পাস করতে হবে, পড়াশোনা করতে হবে, এটা এই সেন্স অফ রেসপন্সিবিলিটি 10 বছর ধরে তৈরি হয়েছে। এটাই নেই যে আচ্ছা আমার পরীক্ষার আগে এই যে আমারগুলো কমপ্লিট করতে হবে, না হলে আমি আমার খারাপ হয়ে গেলে পাস করতে হবে। লোক এই জিনিসটা যে আমাদের কনসাস করেছে স্ট্রেস নিতে বা একটা স্ট্রং পার্সোনালিটি তৈরি করেছে, সেটা কিন্তু এখন আর নেই। পড়াশোনাটাকে খিল্লি হিসেবে নিয়েছে। এখন পড়াশোনাটা কি বড় স্কুলে প্রচুর টাকা দিয়ে পড়া, নিয়ে যাব, গাড়ি নিয়ে যাব। এবার এটা একটা লিমিটেড টু যাদের কাছে পয়সা আছে তাদের, তারা একটা বড় স্কুলে পড়ছে, এই করছে। আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং করতে 1.5 লাখ টাকায় শেষ, ঠিক আছে। আর এখন স্কুলে বছরে 1.5 লাখ টাকায় হচ্ছে না, ঠিক আছে। এবার এইভাবে হয় না ব্রো, মানে আর স্কুলের কথা আমাদের 90 টাকা নিত বছরে, ঠিক আছে। আই স্টিল রিমেম্বার। হ্যাঁ, কিন্তু এত ভালো ভালো ছেলেরা বেরিয়েছে, তারা সবাই এস্টাবলিশ, এত আমাদের মানে সেরা গভর্নমেন্ট স্কুল। সেই স্কুলে এখন গিয়ে দেখ কারা কারা আমরা বন্ধুরা ঠিক করলাম যাবো সরস্বতী পুজোয়, প্রায় অনেক বছর পর, আমরা 2007 পাস আউট, তো সেই সব গেছিলাম। হ্যাঁ, দেখছি এ মেয়েরা কারা, ঠিক আছে, চাপড়ি হাপড়ি ছেলেবেলেরা চলে এসছে লাল চুল করে। আমাদের সময় হেড স্যাররা এইটুকুন চুল বড় ধরে, আমাদের কি ভয় থাকতো যে আমরা একটু জামাটা এদিক ওদিক থাকবে, জামাটা যদি নোংরা হয়ে যায় খেলতে গিয়ে, প্যান্ট ঠিক না থাকে, মারবে ধরে, উইকেট ভেঙে ফেলবে। আমার মনে হয় এই ভয়টা থাকা খুব দরকার, মানুষকে একটা প্রপার দেখ মানে ব্যাপারটা কি, আমরা যদি এই পার্টটা নিতাম যে যেরকম ছিল না বেদের 4টে ব্যাপার, যেখানে গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, তার আগে ব্রহ্মচর্য বলে একটা ব্যাপার ছিল, সেটাকেও আমরা করতাম। যে ব্রহ্মচর্যের সময় পড়াশোনা করতো গুরুকুলে, বাকিগুলো নিয়ে নেই। হ্যাঁ, আসল জিনিসে নেই, নকল জিনিসপত্রে ভর্তি। কি জানো তো ব্যাপারটা, মানুষ যত অশিক্ষিত থাকবে তাদেরকে তত ডাইভার্ট করা, রুল করা তত সহজ। তো মানে পলিটিক্যাল ব্যাপার নিয়ে হয়তো কমেন্ট্রি করার মতো বয়স বা কিছুই আমার নেই, এক্সপিরিয়েন্সও নেই, কিন্তু এটা তো আমরা কেউ হয়তো অস্বীকারও করতে পারবো না যে আমাদের গভর্নমেন্টের বা যারা ক্ষমতায় আছে তাদের শিক্ষা নিয়ে মাথা ব্যথা থাকাটা সব থেকে মানে এটা প্রায়োরিটি হওয়া উচিত। আর আমি বলছি, আমি একটা অপারেটিং বডি হই, আমি যদি চাই সামগ্রিকভাবে আমার এই মানে প্রত্যেকটা আমার সাথে 30টা লোক আছে, তাদের ছোটোবেলা থেকে আমি চাই যে তাদের ভালো হোক, তাহলে আমি সবার প্রথমে কী করবো, তাকে একটা প্রপার শিক্ষা ব্যবস্থা দেবো, একদম স্বাস্থ্য ব্যবস্থা দেবো, ঠিক আছে। তারা যেন স্বাস্থ্যটা ঠিকভাবে মেনটেন করতে পারে এবং শিক্ষাটা পায়। এবার শিক্ষাটা মানে সব রকম শিক্ষা, মানে মরাল শিক্ষা এবং পুঁথিগত শিক্ষা। মরাল শিক্ষা মানে কখন কাকে রেসপেক্ট করতে হবে, কি বলতে হবে, কি জেস্টার্স থাকবে। জাপানিজ দে আর ভেরি, ওয়ার্ল্ড কাপে তো দেখেছিস, মানে সব জায়গাতেই ওদের লাইফস্টাইল, প্রত্যেকটা লোক মানে বিভিন্ন দেশের লোকজন খেলতে এসছে, ওদের যখন খেলা হয়েছে ওরা খেলার পরে পুরো গ্যালারিটা পরিষ্কার করে, তাহলে যারা দর্শক তারা প্লাস্টিক কোড়ায়, ওরা কাগজ নিয়ে যায় একটা, ওটাকে প্রথমে উদযাপন করে, তারপরে ওটার মধ্যে আর কি, এটা ওদের একটা রীতি। হ্যাঁ, মানে ওটা ওদের লাইফস্টাইল। তো আমাদের এখানে খাও, ফেলে দাও, নোংরা করো, এই করো, ইটস নট ডান ব্রো। এটা একটা সিভিক সেন্স, এই জিনিসটাকে ছোটবেলা থেকে ডেভেলপ করতে হবে, আস্তে 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 শিখতে। মানে আমার যেমন মনে হয়, কেন আমি স্কুলের কথাটা তুললাম,
এখন যদি কেউ স্কুল ফিক্স করে, এর আউটপুট আমরা গিয়ে 10-15 বছর পরে দেখবো। ছোট ছোট করে একটু একটু করে সেই বাচ্চাটাকে মানে তার নিউরাল নেটওয়ার্কটা ট্রেন্ড হচ্ছে তার সারাউন্ডিংস দিয়ে, তার এনভায়রনমেন্ট দিয়ে, সেই সঠিক ভুলের মধ্যে মাত্রাটা খুঁজে পাচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল, এটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারছে, এবং তার জীবনে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে যে এই দৃষ্টিভঙ্গিটা আমাকে সৎ পথে থাকতে সাহায্য করছে। আমাদের টিচাররা যেটা বলতো যে সৎ পথে থাকো, সৎ জিনিসটা করে, সৎ থাকার যে, এখন তো হচ্ছে এই অসৎ পথে গেলেই বেশি কামাচ্ছে। হ্যাঁ, মানে ব্যাপারটা তাই, শর্টকাট। তো এই জিনিসটা যে কেন রাম সুবোধ বালক ছিল, সেটা আমরা জীবনে 10 বছরের স্কুলে শিখি। তো ওইটাই আমি বলতে চাইছি যে এই শিক্ষাটাকে সবার জন্য করা উচিত, প্রত্যেকটা মানুষের জন্য করা উচিত, এবং সেই শিক্ষাতে নট অনলি পুঁথিগত বা টেকনিক্যাল থিংস, সাথে মোরাল যে শিক্ষাটা এবং সিভিক সেন্স দুটোকেই শেখানো উচিত। এটা হচ্ছে আমার বক্তব্য। একদম, এই ব্যাপারটা খুব ডিপ্রেসিং। আচ্ছা, এবার একটা প্রায় শেষে করি আর কি। তার আগে দুটো জিনিস তোমার কাছে শুনি। তুমি তো মোটামুটি আমাদের নর্থ ইস্টের পাহাড়ে শ্যুট করেছো, এদিকে গনগনি আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, তাতেও শ্যুট করেছো। তুমি মোটামুটি সব জায়গায়, তুমি একটা সুন্দরবনে শ্যুটে যাচ্ছ, বলা যাবে এখন? বলতে পারি। আচ্ছা, তো তুমি আমাকে কয়েকটা এক্সপিরিয়েন্স শেয়ার করো, যেটা হয়তো খুব ভালো শ্যুট, খুব একদমই তোমার প্ল্যান মাফিক কিছু যায়নি সেরকম একটা শ্যুট, এরকম কিছু মানে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো যেগুলো তোমার রিমার্কেবল। সত্যি বলতে না, আমার জীবনে একটা কমন প্যাটার্ন বরাবর কাজ করেছে। সেটা হচ্ছে আমি কোনো একটা কাজে বা কোনো একটা শ্যুটে এত বেশি চাই মন থেকে যে এই শ্যুটটা হোক ভাই, আমাকে যেভাবেই হোক। তো আলটিমেটলি প্রকৃতিটা আমাকে মানে ম্যানিফেস্টেশন বলতে পারি, আমি বিলিভ ইন ম্যানিফেস্টেশন, কোনো না কোনোভাবে হেল্প করেই দেয়। আচ্ছা, আই ক্যান নট সেট অ্যান এক্সাম্পল যেখানে আমি চেয়েছি সেরকম শ্যুট হয়নি। আচ্ছা, যখন যেরকম চেয়েছি তার থেকে, হ্যাঁ সেটা হয়েছে বা তার থেকে বেটার হয়েছে। লাইক ধর এরকম হয়েছে, আমি একটা শ্যুট করতে একটা দেবীর সিরিজ করতে গেছিলাম। তো প্রথম দিন বৃষ্টি হলো, খুব প্রবলেম হলো, এবং গিয়ে ফার্স্ট দিনের শ্যুটটা অফ হয়ে গেল, ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। সেকেন্ড দিন আমরা এক্সটেন্ড করে থেকে গেলাম। সেকেন্ড দিন ওই বৃষ্টি হওয়ার পরে এমন কিছু এক্সট্রা সিনস পেলাম, এমন কিছু লোকেশন এক্সপেক্ট করে, সেটা আমার থেকে অনেক ভালো হয়ে গেল। আবার ধর আমি আসামে একটা শুট করতে, ভীষণ চ্যালেঞ্জিং, ওয়াটারফলের ছবিগুলো, ওটার ভিডিওসটা দেখ আমি 20 বার পড়ে গেছি স্লিপ করে, এত মানে ওখানে মরে গেলেও লোকজন হসপিটাল আসবে, নেটওয়ার্ক নেই, এতটা রিমোট এরিয়া। তো ওইখানটা শুট করতে গেছি, ওরকম উঠিয়ে দিয়েছি উপরে, ঝড় বৃষ্টি, ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। হ্যাঁ, আমি গেছি হচ্ছে লকডাউনে। আমি ভাবছি যে কোনো সময় আমাকে ধরে নিতে পারে, ঠিক আছে, মানে ধরে নিতে পারে, মানে জিজ্ঞেস করলে মানে বাইরে যাওয়ার পারমিশনই নেই। পুরো টিম, যেখানে ভীষণ এনথুজিয়াস্টিক একটা টিম ছিল, তারা আমার সাথে ছিল, এবং কেউ ধরলো না। ঠিক আছে, কি মজা, ঠিক আছে, কেউ ধরলো না। এবং যেখানে সবচেয়ে ধরার মানে একটা ডিস্ট্রিক্ট থেকে একটা ডিস্ট্রিক্টে পাস করছে, আমি সেটাই বারণ, আমি বাইরের রাজ্য থেকে এসেছি, ঠিক আছে, মানে আমাকে ধরে পুরো ঢুকিয়ে দিল, মানে একদম ধরবে শিওর। আমি প্রায় 50-50 চান্স দিয়ে যাচ্ছে, আমি না থাকলে অল্টারনেটিভ কি হবে, এসব ভেবে যাচ্ছি। কিন্তু সেদিনকে ওই জায়গাটায় কেউ নেই, মানে ওই চেকপোস্টটা খালি, চলে যাচ্ছি, শ্যুট করে আসছি। আরেকদিন এরকম প্রচুর বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, একটা হাতির শ্যুট হবে কি না হবে না ভাবছি। ঠিক শ্যুটের 1 ঘন্টার আগে বৃষ্টি কমে গেল, এবং শ্যুটটা করে এরকম আমার লাইফে প্রচুর এমন একটা আলো পেয়ে গেলাম, মানে যেমন কৃষ্ণরাধার শ্যুটটা, হ্যাঁ, বিশাল জ্বর, ঠিক আছে, আমি যাবো নাই শিওর, ঠিক আছে, ক্যান্সেল শ্যুটটা, হ্যালো যাচ্ছি না, হচ্ছে। বাট লাস্টে আমার মনে হলো কি আমি যাই, কোনোভাবে গেলাম। জ্বর কিন্তু আর আসলোই না, কোনো একটা মেন্টাল এক্সাইটমেন্ট বা অ্যাড্রিনালিন রাশের কারণে। বাট সেদিনকে এত সুন্দর একটা গোল্ডেন লাইট পেলাম, সেরকম লাইট আমি কলকাতার বুকে খুব কম দেখি। ওই লাইটের সাথে যখন আমি এক্সটার্নাল 4টে লাইট মিক্স করে দিলাম, আমি ইন ক্যামেরা আউটপুট দেখে নিজে ভাবছি আচ্ছা এটা এরকম না, ব্যাপারটা এটা সম্ভব। সো অলওয়েজ আমি যেটা ম্যানিফেস্ট করেছি, আর আমি এত ডুবে থাকে জিনিসটার মধ্যে, সেটা হয়ে যায়। মানে আই এম এ কাইন্ড অফ পার্সন, ধর আমি এইচএসে মানে টেস্টে খুব খারাপ রেজাল্ট করেছিলাম, ঠিক আছে, রেজাল্ট করেছিলাম 30-40%। তারপর থেকে
এমন পড়াশোনা করেছি যখন ফাইনাল এইচএসে আমি স্ট্যান্ড করি আর কি, মানে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, মানে জার্নিটা এরকম, মানে আকস্মিক চেঞ্জ। আর সেই 6 মাস আমার সবচেয়ে প্রিয় একটা র্যাজোর বাইক সাইকেল ছিল, যেখানে অনেক ঘটনা হয়েছে। আমাদের একটা ঘটনা যে এটা আমি পড়াশোনা করছি যে র্যাজোর বাইক সাইকেলটা চুরি হয়ে গেছে, তার মাঝখানে একদিন চলে গেছে, আই ডোন্ট ইভেন নো, ঠিক আছে, এরকম মানে বাড়ি থেকে মানে আই এম টোটালি ইনটু ইট, মানে আমি কোনো জিনিস যখন নিয়ে বসি সেটা মানে এত ডিপলি অ্যানালাইসিস করি আর জিনিসটা এত এক্সপ্লোর করি যে আমি সারা পৃথিবীর থেকে ডিসকানেক্ট হয়ে যাই। তারপরে যখন সেটা রিটার্নেও পাই, সেটাও আমি প্রচুরই পাই, মানে ভগবান মানে যে জন্য আমার বিশ্বাস ওনার ওপর, জিনিসটা যে আমার এই যে ভেতরের ম্যানিফেস্টেশনটা কোনো রং হয় না, মানে এখনো পর্যন্ত হয় না। মানে ভেরি গুড থিং টু মি। এটা খুব মানে ফরচুনেটও বলতে হয় অবশ্যই। মানে তোমার ধরো ওই আমি ভুলে যাই তো কোডগুলো, এরকম একটা বোধহয় কোড ছিল যে লাক প্রেফার্স হু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপারটা তাই, মানে তুমি যখন কাজটা করো তারপর তুমি লাকি, তুমি কারণ কাজটা করো সেই জন্য তুমি লাকি। এটাই কাইন্ড অফ ম্যানিফেস্টেশন। আমি যদি একটা হ্যাঁ মানে তুমি ভাবলে ভেবে বাড়িতে বসে থাকলে, হ্যাঁ মানে যদি যেটা খুব ইচ্ছা যে আমি এই কাজটা করব, ভগবান কৃষ্ণ উনিও বলে গেছেন যে কোনো সিচুয়েশনে অনলি ওয়ে আউট ইজ কর্ম। আমি গীতা দুবার পড়ে নিচ্ছি, মানে দ্য রিজন ইজ বিহাইন্ড। আমি দেখেছি সব জায়গাতে সবাই একটাই কথা বলছে যে তুমি কোনো জায়গায় ফেসে গেছো, কোনো কারণে টেনশনে আছো, কিছু হচ্ছে, তুমি সেই জায়গায় তোমার দায়িত্ব পালন করে কাজটা সৎভাবে করে যাও, ফলের আশাটা করো না, ফল ঠিক তোমাকে দিয়েই দেবে। হয় ইদার ওয়ে ওইখানে তুমি ফেলিয়ার হচ্ছ, কিন্তু তুমি এমন একটা এক্সপিরিয়েন্স পাচ্ছ 5 years ডাউন দ্য লাইন সেটা 5x 10x বেশি ফল দিয়ে চলে আসছে। বাট থিং ইজ তুমি কোনো জায়গায় থেকে যাও, তুমি মন থেকে একটা সৎ মন নিয়ে যে আমি এই কাজটা করতে চাইছি, তার জন্য যত রকম প্রিপারেশন যা যা আমি করতে পারি আমি সব 100% এফোর্ট দিয়ে করছি, সেটাই ম্যানিফেস্টেশন এবং সেটাই প্রকৃতি আমাদের মানে রিটার্নে দেয় আর কি, ঠিক আছে, এটাই বলবো। আমরা মোটামুটি শুরু মানে শেষ করবো, তাহলে তুমি একটা জিনিস করো, শুকিয়ে গেছে এটা। আচ্ছা জাস্ট একটা জিনিস দিয়ে শেষ করি, যেহেতু তোমার অনেক দিন হলো, তোমার অনেক এক্সপিরিয়েন্স হলো, নতুন জেনারেশনের যারা ফটোগ্রাফার, তুমি তাদের জন্য কি কিছু বলতে চাও? মানে অ্যাডভাইস বলতে পারো, গাইডলাইন্স বলতে পারো, যে কোনো কিছু তুমি যদি কিছু শেয়ার করতে চাও, ইটস অল ইয়ার্স। একটাই কথা বলবো যারা নতুন জেনারেশনের ফটোগ্রাফার, তোমরা শুধু মানে টাকা ইনকাম করবো এই মেন্টালিটি নিয়ে কাজটা করো না। তুমি তোমার এক্সিলেন্সের পেছনে যাও এবং তুমি ভালোবেসে কাজটা করো। ভালোবেসে ভিক্ষা করার ইচ্ছা হলে ভালোবেসে ভিক্ষাই করো, তুমি একটা ভালো ভিখারি হবে। মানে যাই করবে একদম প্রপার একটা ইচ্ছা নিয়ে এবং তার জন্য যা যা করতে হয় সমস্ত জিনিস অবলম্বন করে শেখো এবং শেখার কোনো বিকল্প নেই, এই জিনিসটা মাথায় রেখে করো। একটা সময় পরে টাকা পয়সা এভরিথিং ইউ উইল গেট। ইটস এ প্রমিস, নট ফ্রম মি বাট ফ্রম দ্য নেচার। এটা একদম সত্যি কথা। সো অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার, এটাই বলবো। আর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু এই সিরিজটা আমি নতুন শুরু করলাম, তুমি প্রথম গেস্ট, তুমি আমার এতটা সময় দিলে, আজ প্রায় সারাদিন সময় দিয়েছো। আমরা এর আগেও কতক্ষণ বসে আড্ডা মারলাম, তোমার বাড়ি এলাম আমি প্রায় 4-5 বছর পর। তোমার ওভারঅল কেমন লাগলো, বা তোমার যদি আমার প্রতি কোনো কোয়েশ্চেন থাকে অ্যান্ড অল, যে কোনো কিছু? তার তোর প্রতি প্রশ্ন নেই, বাট কয়েকটা জিনিস তোকে বলবো যে তুই যে কাজটা করছিস খুব ভালো করে করছিস এবং যে কন্টেন্ট ক্রিয়েশনটা করছিস, রিভিউটা করছিস, তুই খুব ক্লিয়ার যে আমাকে এটাই করতে হবে এবং এটা করছি, এবং প্রত্যেক দিন যে কাজটা তুই করিস তার আগের কাজটার থেকে সেটা তোর বেটার হয় এবং সেই ইন্টেন্টটা নিয়ে করি যাতে বেটার হয়। হ্যাঁ ঠিক আছে, ছোটো ছোটো করে একটু করে ডেভেলপমেন্ট থ্রু আউট 8 years 9 years দ্যাট মেক ইউ হোয়াট ইউ আর টুডে। ঠিক আছে, তো এই জিনিসটা কন্টিনিউ রাখিস। কোনোদিন এটা ভাববি না যে ইটস দ্য এন্ড, অলওয়েজ ভাববি যে এই তো কয়েক বছরই হলো সবে শুরু করেছি। ঠিক আছে, এটা আর এরকম ধরনের আরও সুন্দর সুন্দর পডকাস্ট কর। ঠিক আছে, নেক্সট জেনারেশনটা তৈরি করতে হবে, আমরা সবাই একসাথে দায়িত্ব নেব, তুইও সিনিয়র, তো সব মিলিয়ে ইটস আওয়ার রেসপন্সিবিলিটি অল টুগেদার টু মেক এ বেটার ফিউচার ফর নিউ ফটোগ্রাফার্স, একদম যারা নতুন জেনারেশন তৈরি হচ্ছে। সো লেটস ডু ইট টুগেদার। হ্যাঁ মানে ধরো আমি সবসময় এই জন্য চেষ্টা করি, মানে ধরো তোমার সাথে বা রিকদার সাথে আমার পরিচয় ফেসবুক থেকে। মানুষ ফেসবুকে প্রচুর র্যান্ডাম ভুলভাল সময় কাটায়, আমি কিন্তু খুব দরকারি মানুষগুলোকে পেয়েছি যাদের কাছ থেকে আমি শিখতে পেরেছি। আমি এই জন্য বলি সোশ্যাল মিডিয়া ঠিকভাবে ইউজ করলে তার খুব একটা ইউজফুল একটা সেকশন আছে, একটা জায়গা আছে। তো আমি ওটাই চেষ্টা করি যে আমাকে দেখে যদি কেউ একজনও তার প্যাশনটা ফলো করতে পারে, সেটা বোধহয় আমার একটা উইন।
অবশ্যই। আর নলেজ শেয়ার তো তুই করিসই লোকজনের সাথে, চেষ্টা করি যেটুকু পারি। বেটার ব্যাপার। ঠিক আছে, অল দ্য বেস্ট ভাই, ভালো করে কর। আমরা দেখছি আর 5-10 বছর পর যদি কলকাতাটাকে একটা বেটার জায়গায় নিয়ে যাওয়া একদম সেটাই চেষ্টা, যে পিপল নো কলকাতা পিপল আর বেঙ্গলি পিপল আর ক্রিয়েটিভ, লেটস শো দেম হোয়াট উই আর অ্যাকচুয়ালি। একদম সেটাই, ঠিক আছে, অল দ্য বেস্ট। চলো, থ্যাংক ইউ, চলো। চলো।